আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা। আজকে তোমাদের সাথে আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটা নিয়ে। তুমি যদি ভাইয়া এই ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে আমার এই একটা ক্লাস করো ভাইয়া, তুমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের বস হয়ে যাবা। যতগুলো বাংলাদেশে ভার্সিটি আছে সবগুলো ভার্সিটিতে যত প্রশ্ন হয় সব কিছু তুমি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাসটা শুরু করে দিই। তো ক্লাস শুরুর প্রথমেই আমি বলতে চাই যে এই ম্যাট্রিক্স ও নির্ণায়ককে আমরা 8 থেকে 10টা টপিকে ভাগ করছি। ওই 8 থেকে 10টা টপিক ধরে ধরে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব ওই টপিক সম্পর্কে বেসিক আলোচনা। বেসিক শেষ হলে আমরা ইউনিভার্সিটিতে আসা কয়েকটা কোশ্চেন দেখব, তারপরে পরবর্তী টপিক। এভাবে 8 থেকে 10টা টপিকের মাধ্যমে তোমাকে আমি পুরো চ্যাপ্টারটা একদম টাইপ ওয়াইজ সলভ করে দেবো ইনশাল্লাহ। তুমি ক্লাসটা জাস্ট দেখতে থাকো ভাইয়া। তো দেখো, প্রথম টাইপ ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত। ম্যাট্রিক্সের যে কতগুলো প্রকারভেদ আছে ওই প্রকারভেদ নিয়েই আমরা এই টাইপে আলোচনা করব। তো দেখো, প্রথমে আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স মানে কি ভাইয়া? এই যে একটা সারি ম্যাট্রিক্সের চেহারা এখানে দেওয়া আছে। সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে ভাইয়া যে ম্যাট্রিক্সে কেবলমাত্র একটা সারি আছে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। দেখো ভাইয়া, এই যে ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সের চেহারাটা কেমন? একটা সারি জাস্ট। তাহলে কোন ম্যাট্রিক্সে যদি একটা মাত্র সারি থাকে তাহলে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। তারপরে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম আছে তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এই যে একটা এ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ 2 5 6, এই ম্যাট্রিক্সের ভাইয়া দেখো এই ম্যাট্রিক্সটাই কিন্তু শুধুমাত্র একটাই কলাম আছে, তাহলে এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। তারপরে আসি বর্গ ম্যাট্রিক্সে। মনে রাখবা, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান থাকবে। অর্থাৎ সারি যদি 2টা থাকে, বর্গ ম্যাট্রিক্স হইতে হলে কলাম সংখ্যাও 2 লাগবে। সারি যদি 3 থাকে, বর্গ ম্যাট্রিক্স হতে হলে কলাম সংখ্যাও 3 লাগবে। তো এই যে একটা ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সটা একটা কি? বর্গ ম্যাট্রিক্স। দেখো, সারি হচ্ছে 2টা, এই একটা সারি, এই একটা সারি। আর কলাম হচ্ছে 2টা, এই একটা কলাম, এই একটা কলাম। অর্থাৎ যে ম্যাট্রিক্সে সারি আর কলাম সংখ্যা সমান তাকে বলা হবে কি ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের জাস্ট উল্টো মনে রাখবা, যে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান নয় তাকে বলা হয় কি? আয়ত ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি মনে রাখতে হবে ভাইয়া? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আলোচনার আগে আমি একটা কথা বলি যে মুখ্য কর্ণ সম্পর্কে। মনে রাখবা, মুখ্য কর্ণ হচ্ছে এই ম্যাট্রিক্সের একদম প্রথম সারির প্রথম ভক্তিটা আর এই তৃতীয় কলামের শেষ ভক্তিটার মধ্যে কানেকশন। অর্থাৎ এই যে একটা তোমরা কর্ণ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি ভাইয়া? মুখ্য কর্ণ। এখানে 2 2 তারপর -3 হচ্ছে কি? একটা মুখ্য কর্ণ। তো এই মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো যদি 0 থাকে তাহলে ওইটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো দেখো, এই ক্ষেত্রে ত্রিভুজটা কিন্তু উপরে উৎপন্ন করছে। তাহলে এই যদি আমি এইভাবে রেখা টানি, তাহলে দেখো এটা ত্রিভুজের মতো লাগতেছে না ভাইয়া? এটা কিন্তু শূন্যের উপর একটা ত্রিভুজ গঠন করছে, এই কারণে এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজটা কোথায় গঠন করছে? ত্রিভুজ গঠন করছে উপরের সাইডে, এই কারণে এটাকে বলা হয় কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা তোমরা এখন খুব সহজেই বুঝতে পারবে। মানে ত্রিভুজটা নিচে গঠন করবে, উপরের ভুক্তিগুলো সব কি থাকবে ভাইয়া? উপরের ভুক্তিগুলো থাকবে সব 0। তাহলে এক্ষেত্রে কিন্তু নিচে ত্রিভুজ গঠন করে। আশা করি বুঝতে পারছো। তারপরে কর্ণ ম্যাট্রিক্স। তো মনে রাখবা, যদি কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো ভুক্তির মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এই যে দেখো, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু 0 না। অন্য যে ভুক্তিগুলো আছে, ভুক্তি মানে উপাদান, অন্য যে ভুক্তিগুলো আছে সব কিন্তু 0। তাহলে এটা একটা কি ভাইয়া? এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এবারে দেখো স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওই সকল ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণ বরাবর একই সংখ্যা থাকে। কি বলছি ভাইয়া? যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর একই সংখ্যা থাকে তাকে বলা হয় কি ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। যেমন দেখো, এই একটা ম্যাট্রিক্স আমি লিখছি। তো কর্ণ ম্যাট্রিক্স হতে হলে কি? কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর শুধুমাত্র সংখ্যাগুলো থাকবে, বাকি সব হবে 0। তো কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর যে কোনো মান হইতে পারে, যে কোনো ভ্যালু, এক একটা আলাদা আলাদা হইতে পারে। কিন্তু এই স্কেলার ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর
সবগুলো একই সংখ্যা হইতে হইবে। এখানে লেখা আছে 9 9 9, কিন্তু এখানে কিন্তু 2 2 2 এগুলোও থাকতে পারবে, অথবা 3 3 3 এগুলোও কিন্তু থাকতে পারবে। তাহলে ওইটাকে বলা হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। তারপরে অভেদক ম্যাট্রিক্স মনে রাখবা, যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তি 1 হয় তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে দেখো মুখ্য কর্ণ বরাবর সংখ্যাগুলো আছে এবং সেই সংখ্যার প্রত্যেকটা হচ্ছে কি ভাইয়া 1, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স ভাইয়া? অভেদক ম্যাট্রিক্স। তারপরে সমঘাতী ম্যাট্রিক্স মনে রাখবা, কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পরে যদি আবার ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পরে যদি গুণফল ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা আমরা এই গুণ করা, যোগ করা, বিয়োগ করা সামনের টপিকে দেখতে পারবো। তাও আমি এটা একটু করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ম্যাট্রিক্সটা ছিল কি 4 12 -1 -3, 4 তারপরে 12 -1 -3, এইটারে আমি আবার এইটা দিয়েই গুণ করব, কারণ এই যে এই জায়গায় বলা আছে a স্কয়ার ইকুয়াল টু a হতে হবে। তাহলে কি হতে হবে ভাইয়া? a স্কয়ার ইকুয়াল টু a হতে হবে। তাহলে আমরা একটু দেখি a হয় কিনা। তো গুণের ক্ষেত্রে, গুণ আমি সামনে করাবো তোমাদের, তাও এই জায়গায় একটু দেখো তোমরা। তো গুণের ক্ষেত্রে তোমার আর সি এইটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তো কিভাবে গুণ করবা? এই রো এর সাথে এই রো এর প্রথম ভুক্তির সাথে এই কলামের প্রথম ভুক্তির গুণ, 4 4 কত? 16, ঠিক আছে? 4 4 16। তারপরে -1 গুণ 12, -1 গুণ 12 মানে কত? -12। তারপরে 4 অক্ষে -4, তারপরে 3 3 অক্ষে 3 +3, তারপরে 12 গুণ 4, 4 12 কত? 48, 4 12 48, 3 12 কত ভাইয়া? 36, +- 36। তারপরে 12 অক্ষে 12 -12, আর এখানে 3 3 কত ভাইয়া? 9 +9। তো এইটা এবার যদি তুমি একটু ক্যালকুলেশন করো তাহলে রেজাল্ট হিসেবে কি পাও দেখো ভাইয়া, এইটাই তো পাও। 16 থেকে 12 গেলে থাকে 4, তারপরে -4 থেকে +3 যদি যায়, বা -4 +3 যোগ করলে পাওয়া যায় -1। 48 থেকে 36 গেলে থাকে 12, -12 থেকে 9 গেলে থাকে -3। তো ঘুরে ফিরে আবার ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি? তুমি যদি এ গুণ এ করো, অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই এর সাথে যদি তুমি এ কে গুণ করো তাহলে তুমি গুণফল হিসেবে আই পাবা, মানে যত ক্রমের এ আছে তত ক্রমের আই পাবা। অর্থাৎ এইখানে এর সাথে যদি এ গুণ করো তাইলে তুমি পাবা 1001, তাহলে ওইটা হচ্ছে কি? এটা অভেদক ম্যাট্রিক্স। তো তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের মান দ্বারা গুণ করার পরে যদি তুমি অভেদক ম্যাট্রিক্স পাও তাহলে সেটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। এটা শর্ত হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু i। এবারে দেখো প্রতিসম ম্যাট্রিক্স মনে রাখবা, প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে ওই সকল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি আবার ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে তাকে কি বলা হয় ভাইয়া? তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার পরে যদি ওইটা পাওয়া যায় তাহলে বলা হয় তাকে প্রতিসম ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমি নিচে লিখছি যে বিম্ব ম্যাট্রিক্স বা প্রতিসম, সরি বিম্ব ম্যাট্রিক্সের জিনিসটা আমি নিচে লিখছি, এইটা তোমাকে একটু আগে বোঝাতে হবে আমার। তো বিম্ব ম্যাট্রিক্স না বুঝাইলে তোমরা আসলে প্রতিসম ম্যাট্রিক্সটা ধরতে পারবা না। তো দেখো বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি এইটা উল্টাই দিলে আমার কি আসে? ওইটি হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ নির্ণয় করার সূত্রটা কি? এই যে টি ইকুয়াল টু হবে তোমার এ যা দেওয়া ছিল 4 1 5 3 2 9, এর উপরে আমি কি করবো ভাই? ট্রান্সপোজ লিখবো বা টি লিখবো। এবারে এইটা যদি আমরা উল্টাই, তো মনে রাখবা তুমি এমন ভাবে উল্টাবে যেন সবগুলো সারি কলামে চলে আসে এবং সবগুলো কলাম সারিতে চলে যায়। তো একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র তুমি সবগুলো সারিরে কলামে নিয়ে আসবে তাহলে অটোমেটিক ভাবে সবগুলো কলাম সারিতে চলে যাবে। তো এইখানে 4 3 ছিল সারিতে, আমি ওটা কিসে নিয়ে আসবো? কলামে নিয়ে আসি 4 3। তারপরে দ্বিতীয় সারি ছিল 1 2, এটার আমি দ্বিতীয় কলাম বানিয়ে দিলাম। তৃতীয় সারি ছিল 5 9, এটার আমি তৃতীয় কলাম বানিয়ে দিলাম। তাহলে এই যে যেটা পাওয়া গেছে এটি হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা এর বিম্ব ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। এবারে আমরা এই প্রতিসম ম্যাট্রিক্সটা একটু বুঝি। কোন একটা ম্যাট্রিক্সকে যদি উল্টোই দিলে
ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সই ঘুরে ফিরে পাওয়া যায় তাহলে তাকে বলা হয় কি ম্যাট্রিক্স ভাইয়া? তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এ ট্রান্সপোজটা একটু নির্ণয় করি। এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে ভাই বলো? এই যে এখানে যতগুলো সারি আছে সবগুলো সারির আমরা কিসে নেবো ভাই? কলামে নেবো। তাইলে আমার সবগুলো কলামও অটোমেটিক ভাবে সারিতে চলে যাবে। তো দেখো -2 3 -1 এটা ছিল প্রথম সারি, আমরা এটাকে প্রথম কলাম বানিয়ে দিব। দ্বিতীয় সারি ছিল 3 4 6, এটাকে আমরা দ্বিতীয় কলাম বানিয়ে দিব 3 4 6। তৃতীয় সারি ছিল -1 6 -5, তাহলে এটাকে আমরা তৃতীয় কলাম বানাই দিব। এই যে দেখো এবারে এই ট্রান্সপোজ করার পরেও কিন্তু একই জিনিস আমরা পেয়ে গেছি। এইটা ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ করার পরে যে রেজাল্টটা আমরা পাইছি আমার এও তাই ছিল। তাহলে এই শর্তটা যদি মানে তাহলে এটা হচ্ছে একটা কি ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে আমরা দেখবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো তোমরা বিপ্রতিসম ম্যাট্রিক্সের জাস্ট সূত্রটা একটু মাথায় রাখো বা একটু শর্তটা মাথায় রাখো যে এর ট্রান্সপোজ করলে আমি এ পাবো ঠিক আছে, কিন্তু এক্সট্রা একটা মাইনাস পাবো। কি বলছি ভাইয়া? এর ট্রান্সপোজ করলে আমি এ ম্যাট্রিক্সই পাবো, কিন্তু এক্সট্রা কি পাবো? একটা মাইনাস পাবো। তাহলে তোমরা এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করবা, সারিগুলোরে সবগুলো কলামে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে মাইনাসটা কমন নেবা, তাহলে দেখবা ওই ভিতরে এই এ যা ওই ভিতরেও ওই তাই আছে, এক্সট্রা একটা বাইরে মাইনাস আছে। এইভাবে যদি শর্তগুলো মানে তাহলে সেটা হচ্ছে কি ভাইয়া? বিপ্রতিসম ম্যাট্রিক্স। আশা করি এইগুলো তোমরা বুঝতে পারছো। তো এবারে আমরা এই টপিক 1 বা টাইপ 1 যেটা আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, এর আন্ডারে যে ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আসে সেখান থেকে কয়েকটা কোশ্চেন আমরা দেখব। তো ভাইয়েরা আমাদের কিন্তু এই টাইপ 1 এর বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা ইউনিভার্সিটিতে আসা কিছু কোশ্চেনের অ্যান্সার দেখব বা কোশ্চেনগুলো সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো ভাই, বলছে কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? আমরা একটু আগে পড়ছি না যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সই হবে, সেটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যা সেইটা করলেও যদি এই পাওয়া যায় তাহলে ওইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু চেক করি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা নির্ণয় করি তাহলে কেমন হয় ভাই? এই যে দেখো সারিগুলোকে কলামে নিয়ে যাবো জাস্ট 0b -b0, তাহলে 0b -b0। এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের চেহারা কি এক? না ভাইয়া, তাইলে এটা অ্যান্সার হবে না। দ্বিতীয়টা একটু দেখো কি আছে, সারিগুলোরে কলামে নেবো আমি b0 0 -b, তাহলে প্রথম সারি আছে b0, ওইটা হয়ে যাবে প্রথম কলাম। তাহলে এই b0 ছিল কি? প্রথম সারি হয়ে গেল কি ভাইয়া? প্রথম কলাম। তারপর আছে 0 -b, এটা দেবো দ্বিতীয় কলামে, দ্বিতীয় সারিটা দেবো দ্বিতীয় কলামে 0 -b। এবার একটু লক্ষ্য করো b0 0 -b, b0 0 -b, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় প্রশ্নটা একটু লক্ষ্য করো, বলছে a = 1 -1 1 -1 কোন ধরনের ম্যাট্রিক্স? অপশনে আছে শূন্যঘাতী, প্রতিসম, অভেদঘাতী, সমঘাতী। তো লক্ষ্য করো একটু, এই যে যতগুলো অপশন আছে মানে প্রত্যেকটার কোনোটা না কোনোটা যদি হতে হয় তাহলে আমার কি করতে হবে? এ স্কোয়ারটা নির্ণয় করা লাগবে আগে। এ স্কোয়ারের ভ্যালু কত সেটার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে এটা শূন্যঘাতী নাকি প্রতিসম নাকি অভেদঘাতী নাকি সমঘাতী ম্যাট্রিক্স। তো প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া? এ গুণ এ করা বা এ স্কোয়ারটা নির্ণয় করা। তো আমরা এইটা একটু করি। দেখো এর যে ভ্যালুটা আছে আমি ভ্যালুটা এখানে লিখি 1 1 -1 -1। এই এর ভ্যালুটারে আমি আবার এর ভ্যালু দিয়ে গুণ করি, এখানে গুণ চিহ্ন দিলাম, তারপর 1 1 -1 -1 সমান কি হয় ভাই? একটু দেখো, গুণ তোমরা হয়তো পারো, আর যদি না পারো একটু পরের টাইপই আমরা গুণ সম্পর্কে আলোচনা করব, যোগ বিয়োগ গুণ সম্পর্কে ম্যাট্রিক্সের। তো দেখো ভাইয়া, তো এখানে গুণ করার জন্য প্রথমে কি করতে হবে? আর সি খেতে হবে, মানে আর আর সি গুণ করে যোগ করতে হবে। কিভাবে করি একটু লক্ষ্য করো, এই যে প্রথম সারি আর এই প্রথম কলামে গুণ হবে, তাহলে এক অক্ষে কত ভাইয়া? 1, তারপরে -1 গুণ 1 মানে কত? প্লাস মানে -1, তারপরে এই প্রথম সারির সাথে আবার দ্বিতীয় কলম, যেহেতু প্রথম কলমের সাথে গুণ দেওয়া শেষ, তাহলে 1 গুণ -1 মানে কত? -1, -1 গুণ -1 মানে কত? +1। আবার দ্বিতীয় সারির সাথে এখানে প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ করতে হবে। এক অক্ষে কত ভাইয়া? 1, -1 গুণ 1 মানে কত? +1, এক অক্ষে -1 মানে -1 গুণ 1 মানে -1, তারপরে +1 সমান সমান এখানে আসে 0 1 -1, নিচে 1 -1 0,
এখানে +1 - 1 0, +1 - 1 0। তাহলে দেখো সবগুলো ভুক্তির ভ্যালু কত ভাইয়া 0। তো মনে রাখবা কোনো একটা ম্যাট্রিক্সের সবকিছু যদি 0 আসে তাহলে ওটা হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। কি তাইলে ভাইয়া ওটা হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তো এই যে প্রতিসম ম্যাট্রিক্স হইতো কখন? প্রতিসম ম্যাট্রিক্স তখন হইতো যদি এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের সমান হইতো। তুমি ট্রান্সপোজ করে দেখো, ওই ট্রান্সপোজ করলে যে রেজাল্ট আসে ওইটা আর এইটা কিন্তু সেম না, সেক্ষেত্রে এটাকে আমরা প্রতিসম বলতে পারবো না। তারপরে অপশনটা দেখো, অভেদঘাতী। তো অভেদঘাতী হইতে হলে তোমার এই দুইটার গুণফলে এই জায়গায় আর এই জায়গায় 1 লাগবে, কিন্তু এখানে কিন্তু 1 নাই, তো সুতরাং একটা অভেদঘাতী হবে না। আর সমঘাতী কখন বলতে পারবো? যদি এই দুইটা গুণ করার পরে অর্থাৎ এ স্কোয়ার বের করার পরে আবার এর ভ্যালুটাই পাই। আমরা কি এর ভ্যালু পাইছি না, তো এর ভ্যালু যদি পেতাম তাহলে এটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারতাম। তো এবারে তৃতীয় কোশ্চেনটা একটু দেখো, যে বলছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। কি ভাইয়া? নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স, এইটা হচ্ছে কোশ্চেনে। তো সমঘাতী ম্যাট্রিক্সের আসলে বৈশিষ্ট্যটা কি? সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে ওই ম্যাট্রিক্স দুটো বা ওই যে একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে ওই ম্যাট্রিক্সটার স্কোয়ার করলে বা ওই ম্যাট্রিক্সটা গুণ ওই ম্যাট্রিক্সটা করলে ওই ম্যাট্রিক্সটাই রেজাল্ট পাওয়া যাবে। অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ স্কোয়ার বের করার পরে যদি তুমি এটারই পাও, ঠিক আছে, এই যদি পাও তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি ভাইয়া? আমার সমঘাতী ম্যাট্রিক্স। তো তোমাদের কাজ হচ্ছে এইগুলো অপশনগুলো টেস্ট করবা, স্কোয়ার করবা প্রত্যেকটা। অর্থাৎ স্কোয়ার বলতে বুঝাইছি এ গুণে এইটা দুইবার গুণ করবা আর কি, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, দেখবা কোনটার ক্ষেত্রে একই জিনিস দুইবার গুণ করার পরেও ওইটা ফেরত আসে আমার, তাহলে ওইটি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। ওই যে আগে একটু আগে দেখাইছি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের সম্পর্কে। তো এরই মাধ্যমে কিন্তু আমাদের ভাইয়া টাইপ 1টা শেষ হয়ে গেল। টাইপ 1 এর বেসিক ক্লিয়ার আমরা করে ফেললাম। টাইপ 1 এর আন্ডারে কিছু ম্যাথ আমরা দেখলাম। তোমাদের যদি মানে আরো ম্যাথ প্র্যাকটিস করতে হয় তো সেক্ষেত্রে তো পেইড বেসে ভাইয়া ভর্তি হতে হবে, কারণ পেইড বেসে যতগুলো ইউনিভার্সিটির কোশ্চেন আছে প্রত্যেকটা টাইপের আন্ডারে টাইপ ধরে ধরে সব সলভ করানো হবে একদম হাতে কলমে। উদ্ভাসের ওই বইটা ধরে ভার্সিটি ইউনিটের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো ধরে ধরে সলভ করানো হয়। তো যাই হোক, তোমরা এই ক্লাস যদি দেখতে পারো জাস্ট বেসিক ক্লাসটা, তাইলে আসলে তোমরা সবকিছু পারবে আশা করি। তারপরে আমরা দেখব দ্বিতীয় টপিক। এবারে আমরা দেখব 2 নম্বর টপিক, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়ের বেসিকটাকে দেখে নিব, তারপর ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন সলভ করব আমরা। তো দেখো ভাইয়া, ম্যাট্রিক্স, এইটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ তোমরা, এ ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের ট্রেস হবে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তির যোগফল। কি বলছি ভাইয়া? এ ম্যাট্রিক্সের ট্রেস হবে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভুক্তির যোগফল। তো এখানে মুখ্য কর্ণ কোনটা, গৌণ কর্ণ কোনটা, এটা একটু আগে বুঝি আমরা। তো দেখো, মুখ্য কর্ণ হচ্ছে ভাইয়া এইটা, একটু মনে রেখো যে বাম সাইডের উপরের দিক থেকে নিচের দিকে নামবে যেটা, এইটা হচ্ছে মুখ্য কর্ণ। আর গৌণ কর্ণ হচ্ছে এই যে নিচ থেকে উপরের দিকে যে কর্ণটা উঠবে ওইটা হচ্ছে গৌণ কর্ণ। মানে বাম সাইডের নিচ থেকে উপরের দিকে যেটা উঠবে ওইটা হচ্ছে গৌণ কর্ণ। আর উপর থেকে যে নিচের দিকে যে কর্ণটা নামতেছে বাম সাইড থেকে ওইটা হচ্ছে কি ভাইয়া? মুখ্য কর্ণ। তো ট্রেস মানে হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের, কারণ বর্গ ম্যাট্রিক্স ব্যতীত তো কর্ণ থাকে না ম্যাট্রিক্সের। তো ওই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। ভুক্তি বলতে এই কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে ম্যাট্রিক্সের ওইগুলোর যোগফলকেই বলা হয় ভাইয়া ট্রেস। তাইলে আমি যদি তোমাকে কোশ্চেন করি যে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত, তুমি কি বলবা? দেখো, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর কি কি আছে? 2 আছে, 8 আছে এবং 1 আছে। তাহলে সবগুলোর যোগফল কত ভাইয়া? সবগুলোর যোগফল হচ্ছে 2 আর 8 10 আর 1 11। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস এইটা হচ্ছে আমার 2 + 8 + 1 ইকুয়াল টু কত ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত ভাইয়া? এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 11। এবার ইউনিভার্সিটিতে কি টাইপের কোশ্চেন হয়ে থাকে এই ট্রেস থেকে, এইটা আমরা একটু দেখি। তো দেখো ভাইয়া, একটা কোশ্চেন আছে, এটা ম্যাট্রিক্স দিছে, বলছে ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে এর মান কত। তো এই ম্যাট্রিক্সে এই মুখ্য কর্ণ বরাবর একটা ভুক্তি দিয়ে দিছে এ, এবং বলছে ম্যাট্রিক্সটার ট্রেস যদি 8 হয় তাহলে এ এর ভ্যালু কত। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সেশনে আসছিল। তো আমরা কি লিখতে পারি? এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আমার দেওয়া আছে এইগুলোর যোগফল ইকুয়াল টু 8 লিখতে পারি। কারণ কি? কারণ ওই যে বলছে ট্রেস 8, তার মানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল ইকুয়াল টু 8 লেখা যায়।
তাহলে 1 প্লাস 4 প্লাস এ ইকুয়াল টু কত 8। এ কেন আসছে? কারণ মুখ্য কর্ণ বরাবর একটা ভক্তি আছে এ। এখানে আমরা সলভ করতে গেলে 4 এ 1 5 প্লাস এ ইকুয়াল টু কত ভাইয়া 8। সুতরাং আমরা যদি এ বের করতে চাই তাহলে কি হয় 8 মাইনাস 5। সুতরাং এ ইকুয়াল টু কি আসে ভাইয়া 3। তাহলে এই 3 হচ্ছে কারেক্ট আনসার। এই টাইপটা খুবই ছোট একটা টাইপ ছিল। তো আশা করি এই রিলেটেড এখন যে কোনো প্রবলেম তুমি করতে পারবা। এখনই আমরা চলে যাব এই ম্যাট্রিক্স নির্ণায়কের তৃতীয় টপিকে। টাইপ 3 তে আমরা দেখব ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতার বেসিকটাকে জেনে নিব, তারপরে এইখান থেকে কি ধরনের প্রশ্ন ইউনিভার্সিটিতে আসে সেটা সলভ করব। তো চলো আমরা ম্যাট্রিক্সের সমতার বেসিকটাকে জেনে নিই। মনে রাখবো ভাইয়া, দুইটা একই ক্রমে ম্যাট্রিক্স সমান হলে তাদের অনুরূপ ভক্তিগুলোকেও কি লেখা যায়? সমান লেখা যায়। এটা দ্বারা কি বুঝাইছে একটু দেখো। প্রথমে আসি ম্যাট্রিক্সের ক্রমের ক্ষেত্রে। ভাইয়া মনে রাখবা, ম্যাট্রিক্সের ক্রম মানে হইতেছে ম্যাট্রিক্সের সাইজ। অর্থাৎ তুমি যদি ম্যাট্রিক্সের সমতা চাও বা দুইটা ম্যাট্রিক্সকে সমান লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ম্যাট্রিক্স দুইটার সাইজ সমান রাখতে হবে। যেমন এইখানে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2x2 ক্রমের ম্যাট্রিক্স। কারণ কি? সারি দুইটা, কলামও দুইটা ভাইয়া। কি বলছি? সারিও দুইটা, কলামও দুইটা। এই কারণে এটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এটা কত? 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এই যে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ ভাইয়া, এই ম্যাট্রিক্সের ক্রম কত? ক্রম হিসাব করবে এইভাবে, আগে সারির সংখ্যা তার সাথে গুণাকারে রাখবা কলামের সংখ্যা। তাইলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে, সারি কত বলো ভাইয়া? সারি হচ্ছে 2। এই ম্যাট্রিক্সের কলাম কত? কলামও 2। তাহলে এটাও 2x2 ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এই দুইটা 2x2 ম্যাট্রিক্স, তাহলে তুমি চাইলে এই ম্যাট্রিক্স দুইটাকে সমান লিখতে পারো। এবং সমান লেখার পরে তোমার যে লাভটা হবে বা সমান লেখার পরে যে ধর্মটা প্রদর্শন করবে, ওই ধর্মটা হচ্ছে এদের অনুরূপ ভক্তিগুলোর মান হয়ে যাবে সমান। অর্থাৎ তুমি এই 2 এর সমান লিখতে পারবা y-2, কারণ কি? একই পজিশনে আছে, প্রথম সারির প্রথম কলামে। অনুরূপভাবে তুমি x এর পরিবর্তে লিখতে পারবা কত ভাইয়া? 5। কারণ কি? এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম। ওই পেশের ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামে যে আছে তার সমান এইটা লিখতে পারবা। অর্থাৎ এইটার সমান এইটা লিখতে পারবা, এইটার সমান এইটা লিখতে পারবা। অন্য কোথাও কোনোটা থাকলে ওইটার সমানও ওইটা লিখতে পারবা। অর্থাৎ একই পজিশনের এপাশ ওপাশ তুমি সমান লিখতে পারবা। তো এই ম্যাট্রিক্স দুইটা থেকে সমান দিয়ে তারপরে যদি বলে এই ম্যাট্রিক্সের এক্স এর মান কত, ওয়াই এর মান কত, তাহলে কিভাবে নির্ণয় করবো ভাইয়া? একটু লক্ষ্য করো। তো আমরা আগে এক্স এর হিসাব করি যে এক্স এর মানটা কিভাবে নির্ণয় করবো। দেখো ভাইয়া, এক্স আছে কোন পজিশনে? এক্স আছে এই পজিশনে। তো এই পজিশনে ওই পাশে কে আছে ভাইয়া? ওই পজিশনে, মানে ওই পাশে এই পজিশনে আছে 5। তাইলে তুমি লিখতে পারবা এক্স ইকুয়াল টু 5। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবারে আসি ওয়াই এর মানের ক্ষেত্রে। তো দেখো ওয়াই আছে কোন পজিশনে? এই পজিশনে। এই পাশেও এই পজিশনে কি আছে? 2 আছে। মানে এই দুইটা তুমি এবার সমান রাখতে পারবা। তুমি লিখতে পারো y-2 ইকুয়াল টু কত? 2। সুতরাং y ইকুয়াল টু কি হবে? ওই পাশে 2 চলে গেলে থাকবে 4। সুতরাং x, y এর ভ্যালুটা পাওয়া যায়, আগে x এর ভ্যালু বসাবো 5, 4। তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাট্রিক্সের সমতাকরণের মাধ্যমে যেভাবে এক্স আর ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করা হয় সেটা তোমরা বুঝতে পারছো। এবার এই টাইপের মানে কি ধরনের কোশ্চেন ইউনিভার্সিটিতে আসে, আমরা তো বেসিকটা জেনে নিলাম এই টাইপের উপরে। এবার ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন দেখো। ইউনিভার্সিটিতে একটু ট্রিকি কোশ্চেন হয়েছে এই টাইপ থেকে। তো দেখো কি বলছে, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান দিছে, তারা সমান দিয়ে বলছে এক্স ওয়াই এর মান কোনটি বা এক্স ওয়াই কোনটি। তো এখানে মূলত চাইছি এক্স এর মান কত, তারপর ওয়াই এর মান কত, এইটা কিন্তু চাইছে তোমারে। তো দেখো ভাইয়া, আমার লাগবে এক্স এর মান। তাহলে তুমি লিখতে পারো না এই এক্স, এই জায়গায় যে ভক্তিটা আছে সমান ওই পাশের এই ভক্তি। তুমি কি লিখতে পারো ভাইয়া? এক্স ইকুয়াল টু 2 প্লাস ওয়াই। এইভাবে যদি পাও, দুইটা চলো কি একটা সমীকরণের ভিতরে এসে গেছে, তাহলে কি করবা? আগে এক্স রাখবা, তারপর ওয়াই রাখবা, তারপরে মানে ওই পাশে রাখবা কি? সংখ্যা। তাহলে এইখান থেকে একটু সাজাই তুমি রাখতে পারো না, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। কি করলা ভাইয়া? জাস্ট তুমি এক্স এর ভ্যালুটার সাথে ওয়াই এর ভ্যালুটা রাখলা, 2টা ওই পাশেই রেখে দিলা। তারপরে আরেকটা ইকুয়েশন কি লেখা যায় ভাই? দেখো এই যে y-2 সমান কত লেখা যায়? 4। কারণ কি? একই পজিশনে আছে। পজিশনটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামে।
এই পাশের দ্বিতীয় সারির প্রথম কলামে যে আছে ওই পাশের দ্বিতীয় সারির প্রথম কলামে যেটা আছে তাদের দুজন সমান লেখা যায়, তাহলে তুমি লিখতে পারো y মাইনাস 2 ইকুয়াল টু 4। এই ক্ষেত্রে এখান থেকে কিন্তু তুমি y এর ভ্যালুটা পাও, y ইকুয়াল টু কত, -2 আছে, ওই পাশে কি হবে +2, তাহলে 4 + 2 কত 6, তাহলে y ইকুয়াল টু কত বের হয়েছে ভাইয়া 6। আমরা কিন্তু y এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমাদের কিসের ভ্যালু লাগবে ভাইয়া, x এর ভ্যালুটা লাগবে। তো x এর ভ্যালুটা কিভাবে নির্ণয় করব, এই y এর ভ্যালুটা তুমি জাস্ট এই যে ইনপুট করো, কি ছিল x মাইনাস y ছিল, তো y এর জায়গায় কত লিখবো 6 ইকুয়াল টু কত ভাইয়া 2। সুতরাং x ইকুয়াল টু এই -6 ওই পাশে কি হয় ভাইয়া +6, তাহলে 2 + 6 মানে কত 8। তাহলে আগে x এর ভ্যালু, তারপর কার y এর ভ্যালু, তাহলে 8 6, এইটা কোথায় আছে 8,6, এই যে 8,6, তাহলে এইটা হচ্ছে ভাইয়া আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এই আরো একটা ছোট টাইপ কিন্তু আমাদের শেষ হয়ে গেল, টাইপ নাম্বার 3 যেটা ছিল ম্যাট্রিক্সের সমতা। এখান থেকে কিন্তু ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়, তো তোমরা আশা করছি বুঝতে পারছো, এই জায়গায় আর বিন্দু মাত্র সমস্যা তোমাদের নাই। তোমাদের যার মানই চাক না কেন এইভাবে তোমরা বের করে ফেলতে পারবা। এবারে আমরা চলে যাব টাইপ 4 এর কাছে। এবারে আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ, এটা হচ্ছে টাইপ নাম্বার 4। তো টাইপ নাম্বার 4 এর বেসিকটা আমরা আগে জেনে নিব, তারপরে এই টাইপ 4 থেকে যে ইউনিভার্সিটিগুলোয় কোশ্চেন হয়েছে এইটা আমরা সলভ করব। তো প্রথমে চলো বেসিকটা দেখে নিই। তো ভাইয়া মনে রাখবা 2 বা ততোধিক একই ক্রমের বা একই মাত্রার ম্যাট্রিক্সের মধ্যেই কেবল যোগ বা বিয়োগ করা যায়। কি বলছি ভাইয়া, 2 বা ততোধিক একই ক্রমের ম্যাট্রিক্সের মধ্যে তুমি যোগ বা বিয়োগ করতে পারবা, যদি মাত্রা সেম না হয় বা ক্রম সেম না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি পারবা না। যেমন সাপোজ এই একটা ম্যাট্রিক্স আছে 1 2, এখানে আছে 3 4, এর সাথে তুমি 1 2 3 4 5 6 এই ক্রমের ম্যাট্রিক্সটার কিন্তু যোগ তুমি করতে পারবে না, বিয়োগও তুমি করতে পারবে না। কারণ কি, দেখো ভাইয়া এই ম্যাট্রিক্সের ক্রম কত, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে সারি সংখ্যা আর কলাম সংখ্যার গুণ আকারে আর কি রাখা হয়। এটারে তো বলা যায় যে সারি আছে 2 কলাম আছে 2, তার মানে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের ক্রম কত ভাইয়া, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে দেখো সারি কত 1 2 3, তিনটে সারি, তার মানে 3 আর কলাম হচ্ছে 2, তার মানে 3/2। তো দেখো ভাইয়া দুইটা ক্রমে কি এক না, দুইটা ক্রম এক না। যদি দুইটা ক্রম এক না হয় তো সেক্ষেত্রে কিন্তু তুমি যোগ অথবা বিয়োগ করতে পারবা না। তো এটা তুমি যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে তোমার কি করতে হবে, এখানে জাস্ট ক্রমটা সেম লাগবে তোমার। এবারে দেখো, এবারে এটা মুছে দেওয়ার পরে দেখো এখানেও 2/2 ক্রম হয়ে গেছে কিন্তু, ঠিক আছে ভাই, এটাও কিন্তু 2/2 ক্রম হয়ে গেছে। তো এই 2/2 ক্রম ম্যাট্রিক্সের তুমি কিন্তু যোগ বা বিয়োগ করতে পারবা যদি একই টাইপের থাকে। তো এই যে এইটা যে আমি 3/2 দিছিলাম বা 3/2 দিছিলাম, তো এই পেশেরটাও যদি 3/2 হতো তাহলে কিন্তু তুমি যোগ বা বিয়োগ করতে পারতা। তো এবার আমরা একটু যোগটা করে ফেলি। যোগ করার প্রসেসটা খুবই সিম্পল। তুমি কি করবা ভাইয়া, তুমি জাস্ট অনুরূপ ভক্তিগুলোর যোগ করবা, মানে একই পজিশনে যারা আছে তাদের যোগ করবো। যেমন 1 আর 1 2, তারপরে 3 আর 4 কত 7, এখানে 3 আর 2 5, আর 6 আর 4 কত 10, তাহলে 5, এখানে আছে 10, এখানে 2, এখানে 7। এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের যোগফল। এবং মনে রাখবা দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার পরে যেই ম্যাট্রিক্সটা আমরা পাই রেজাল্টে, ওই ম্যাট্রিক্সের মাত্রাও বা ওই ম্যাট্রিক্সের ক্রমও কিন্তু এই যে ম্যাট্রিক্সগুলোর সমান। এটা দেখো এখানেও কিন্তু কত বাই কত ম্যাট্রিক্স বের হইছে, 2/2 ম্যাট্রিক্স বের হইছে। তো আমরা যদি 3/3 ম্যাট্রিক্স যোগ করতাম বা বিয়োগ করতাম তো আমরা রেজাল্টেও কিন্তু 3/3 ম্যাট্রিক্সটা পেয়ে যেতাম। তো ম্যাট্রিক্সের বিয়োগটাও সেম ভাবে করবা, যে এই অনুরূপ ভক্তিগুলোর যে যোগ আমি করছি, তো তুমিও একটা কাজ করো বিয়োগের ক্ষেত্রে, জাস্ট এটা থেকে ওইটা মাইনাস হবে, জাস্ট এতটুকুই ডিফারেন্স। আবার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণও কিন্তু একসাথে করা সম্ভব, সরি যোগ বিয়োগ কিন্তু একসাথে করা সম্ভব। দেখো এটা যদি আমরা নতুন একটা ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করি, তারপরে আমি যদি এখানে একটা মাইনাস দিই, ঠিক আছে ভাই, এখানে যদি একটা মাইনাস দিই তাহলে কি হয় দেখো, এটাও 2/2 ম্যাট্রিক্স, এটাও 2/2 ম্যাট্রিক্স, এটাও 2/2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কিন্তু তুমি একই সাথে যোগ আর বিয়োগ একই সাথে করতে পারবা। সেক্ষেত্রে এই দুইটা যোগ করবা, এই সংখ্যাটা মাইনাস করবা, 1 আর 1 2, তার থেকে মাইনাস যাবে 2, তার মানে কত 0, এখানে বলবে 0। এটার সমন্বিত অপারেশনটা কিভাবে হবে, এখানে হবে 0, কারণ কি 1 আর 1 2 এই দুটো যোগ, এটা কি বিয়োগ, তাহলে 2 থেকে 2 গেলে থাকে 0, 3 আর 4 কত 7, 7 থেকে 7 গেলে থাকে কত ভাই 0, 2 আর 3 কত 5, 5 থেকে 5 গেলে কত থাকে 0, 6 আর 4 10, 10 থেকে 10 গেলে কত থাকে 0।
তাহলে কিন্তু আমরা শূন্য একটা ম্যাট্রিক্স পাই। তো শূন্য ম্যাট্রিক্স না পেলেও তুমি যদি অন্য কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে এভাবে যোগ বা বিয়োগ করো, তাহলেও কিন্তু তোমার একটা ফলাফল বেরোবে। এবং মনে রাখবা যে একই ক্রমের বা একই মাত্রার ম্যাট্রিক্স ব্যতীত যোগ বা বিয়োগ করা যায় না। দুইটাই একই মাত্রা লাগবে, হয় 2/2, না হয় 2/3, না হয় 3/3, প্রত্যেকটার একই মাত্রা লাগবে। আশা করি যোগ বা বিয়োগের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এবারে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে জানবো। তো ম্যাট্রিক্সের গুণ, আসলে সব ম্যাট্রিক্সের গুণ কিন্তু করা যায় না। কি বলছি ভাইয়া? সব ম্যাট্রিক্সের গুণ কিন্তু করা যায় না। ম্যাট্রিক্সের গুণ করতে হলে একটা শর্ত মেনে চলতে হয়। শর্তটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে। কি বলছি ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কেমন হতে হবে? সমান হতে হবে। যেমন আমি যদি একটা ম্যাট্রিক্স এখানে লিখি, দাঁড়াও কলমটা চেঞ্জ করে নিই। দেখো এরা, আমি যদি এখানে একটা ম্যাট্রিক্স লিখি, সাপোজ এখানে লিখছি 1, এখানে লিখছি 2, এখানে লিখছি 3, এখানে লিখছি 4, এখানে লিখছি 5, এখানে লিখছি সাপোজ 7, এই ম্যাট্রিক্স। আর আরেকটা ম্যাট্রিক্স আমি লিখলাম 2, 3, 4, 7, এই দুটো ম্যাট্রিক্স কি আমরা চাইলেই গুণ করতে পারবো? আমি নিজেও জানি না ভাই পারবো কিনা। তো কিভাবে জানবো? দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত বা এই ম্যাট্রিক্সের ক্রম কত। সারি আছে 2টা, তাহলে আগে সারির হিসাব 3, আর কলাম আছে 3টা, সারি আছে 2টা, তাহলে এখানে কত হবে ভাই? 2। আর কলাম আছে কটা? 1, 2, 3, 3টা, তাহলে এখানে 3 লিখলাম আমি। তারপর এই ম্যাট্রিক্সের সারি কয়টা, কলাম কয়টা? দেখো ভাইয়া এই ম্যাট্রিক্সের সারি কিন্তু ভাইয়া 2টা, তাহলে এখানে 2 লিখলাম। তারপর এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? কলামও 2টা। তাহলে কি বলছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম, ঠিক আছে ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো সমান হওয়া লাগবে। এখানে একটু ভুল আছে, এখানে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। ঠিক আছে ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, ঠিক আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সের গুণ করা যাবে। তো দেখো প্রথম ম্যাট্রিক্সের যে কলাম আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি আছে সেই সংখ্যাটা কিন্তু সেম না। তো এই ক্ষেত্রে গুণ করা যাবে না। কি বলছি ভাইয়া? এই ক্ষেত্রে গুণ করা কিন্তু যাবে না। তাহলে কোন ক্ষেত্রে গুণ করা যাবে? আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। সাপোজ আমি এখানে কি করলাম, আমি এখানে আর একটা কলম বাড়াই দিলাম, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8। এবারে এই ম্যাট্রিক্স দুটি কি গুণ করা যাবে? আমরা একটু চেক করি। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি আছে 2টা, প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা আছে ভাই? 2টা, আর কলাম আছে 3টা, মানে 2/3 একটা ম্যাট্রিক্স এটা। আর এই ম্যাট্রিক্স কি সারি আছে 3টা, তাহলে 3 বাই কলাম আছে কয়টা? 2টা, 3/2। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়েছে কিনা। যদি এই শেষেরটা প্রথমটা সমান হয় তাহলে গুণ করা যাবে। কি ভাইয়া? গুণ করা যাবে। গুণফলের মাত্রা বা গুণফল যেটা বেরোবে এটার ক্রম কত হইবে? অবশিষ্ট যে দুইটা থাকে ওই দুইটা, অর্থাৎ 2/2 বেরোবে। তুমি নিজে করে দেখো, তুমি ইজিলি পারবা। তো এইখানে আমি একটু সূত্রের মতো লিখে রাখছি যে এর মাত্রা যদি m ক্রস n হয় আর b এর মাত্রা যদি n ক্রস p হয়, তাহলে যদি এই n মিলে যায়, মানে এই দুইটা সংখ্যা যদি মিলে যায়, তাহলে গুণ করা যাবে। এবং নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে গুণ করার পরে তাদের মাত্রা হবে, মানে তার মাত্রা হবে m গুণ p, মানে এইটার মাত্রা হবে m গুণ p, অর্থাৎ এইটা আর এইটা ওই জায়গায় বসে যাবে, জাস্ট এতটুকুই। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো এক্সাম্পল যদি আমি কয়েকটা দিই, এটা ছোট একটা এক্সাম্পল দিই ম্যাট্রিক্সের গুণের, তাহলে বুঝতে পারবা তোমরা ম্যাট্রিক্সের গুণ। আশা করি তোমরা পারো, কিন্তু যদি যা না পারো আর কি, যারা না পারো তারা একটু দেখো। সাপোজ এই একটা ম্যাট্রিক্স আছে আমার, এই ম্যাট্রিক্সে 2, 3, 1, 4। আর একটা ম্যাট্রিক্স এইখানে আছে 3, 5, 2, 1। এই দুইটা ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি তাহলে গুণফল কত পাওয়া যায়? দেখো কি করবা, গুণ করার সময় আর সি খাবা। কি খাবা ভাইয়া? আর সি খাবা। অর্থাৎ এই প্রথম ম্যাট্রিক্সের আর আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সি, মানে প্রথম ম্যাট্রিক্সের রো বা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুলো গুণ করবা।
তিন দুগুণে কত ভাইয়া, এবারটা আগেই তুমি ই করে নেবা, ম্যাট্রিক্সের সাইন দিয়ে নেবা। তিন দুগুণে হচ্ছে ভাইয়া 6, তারপরে এই 2 এর সাথে 3 গুণ করার পর হচ্ছে 6, তারপরে এই 1 এর সাথে আবার নিচে 2 গুণ করে যোগ দিয়ে দেবো। 2 অক্ষে কত ভাইয়া 2, তারপরে 5 দুগুণে কত ভাইয়া 10, প্লাস দেবা 1 অক্ষে কত 1, তারপরে 3 তিনে কত ভাইয়া 9, 4 দুগুণে কত ভাইয়া প্লাস দিয়ে 8 দেবা, তারপরে 3 প্লাসে কত ভাইয়া 15, আর 4 অক্ষে কত ভাইয়া 4। তো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হয় তাইলে দেখো, গুণ করার পরে যেটা পাওয়া যায় 6 আর 2 কত 8, তারপরে 10 আর 1 কত ভাইয়া 11, তারপরে 9 আর 8 কত ভাইয়া 17, আর 15 আর 4 হচ্ছে ভাইয়া 19। তাহলে এই ম্যাট্রিক্সে কিন্তু পাওয়া যায়। এই ম্যাট্রিক্সের মাত্রা কত দেখো, এই ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু 2/2, 2/2। তো এই দুইটা গুণ করার পরে আমরা যদি ওই মাত্রার হিসাবটা করতে চাই, দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল কত 2/2, ওই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/2। তাহলে এই দুইটা মিলে গেছে, তার মানে গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে, অবশিষ্ট যে দুইটা থাকে 2/2। তাহলে গুণফলের মাত্রা কিন্তু আমরা 2/2 পাইছি। এবারে আমরা বিগত বছরে আসা কয়েকটা কোশ্চেন দেখবো যে কিভাবে এই টপিকের আন্ডারে কোশ্চেনগুলো হয়ে থাকে। তো ভাইয়েরা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে ABC ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 5/4, তারপরে 4/5, আর একটা কি 4/3 হলে A প্লাস বি ট্রান্সপোজ, তারপরে এর সাথে সি গুণাকারে এই ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে, এইটা বের করতে বলছে। ঠিক আছে ভাই, তো চলো আমরা এটা একটু বের করি। তো প্রথম ম্যাট্রিক্সটায় এই মাত্রাটা কিভাবে বের করবো দেখো, এই জায়গায় খুব সহজে বের করা যায়, আবার খুব কঠিন ভাবেও বের করা যায়। তো খুব সহজে কিভাবে বের করে এটা একটু দেখো। তো এই জায়গায় কি বলছে, এ প্লাস বি এর ট্রান্সপোজ। তো মনে রাখবো ভাইয়া, প্লাস যদি থাকে তাহলে দুইটার মাত্রাই সেম হয়। প্লাস যদি থাকে দুইটার মাত্রাই সেম হয়, এবং এই দুইটা যোগ করার পরে যে যোগফলটা হয় তার মাত্রাও ওই সেমই থাকে। ঠিক আছে, অর্থাৎ 2/2 ক্রমের দুইটা ম্যাট্রিক্স তুমি যদি যোগ করো তাহলে যে যোগফলটা তুমি পাবা সেটাও 2/2 ক্রমেরই হবে। তো এর ম্যাট্রিক্সও যা বি ট্রান্সপোজের ম্যাট্রিক্সও তাহলে তাই হবে। তো এর ম্যাট্রিক্স 5/4, তাহলে বি এর ম্যাট্রিক্স আছে 4/5, তাহলে বি এর ট্রান্সপোজের ম্যাট্রিক্স কত হবে, ওটাও 5/4 হবে, জাস্ট উল্টে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রাটা। তাহলে এই দুইটা মিলে এই এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা মিলে আমরা কত পাই 5/4। তার সাথে গুণ আকারে কি আছে ভাই, সি আছে, সি এর মাত্রা কত 4/5, সরি 4/3। তাইলে তোমরা বলো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি এই দুইটা সমান হয়েছে, তার মানে গুণ করা যাবে। তাইলে এদের গুণ করার পরে যে গুণফলটা হবে তাদের মাত্রা কত হবে, অবশিষ্ট যে দুইটা আছে প্রথমটা আর ওই ক্ষেত্রে শেষটা, তাহলে কত 5/3। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার 5/3। আশা করি এই কোশ্চেন খুব ভালোভাবে তুমি ধরতে পারছো, কারণ আগেই আমি বেসিক পড়িয়ে রাখছি তোমাদের। এবারে এখানে আরেকটা আমরা কোশ্চেন সলভ করব। তো এটা কি দিচ্ছে দেখো, এবিসি ম্যাট্রিক্স এর মাত্রা যথাক্রমে 5/4, 4/5, 5/3 হলে এ বি তার উপর ট্রান্সপোজ সি এর মাত্রা কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো ভাইয়া, এ এর মাত্রা কত 5/4, বি এর মাত্রা হচ্ছে 4/5। ঠিক আছে, তো এ বি গুণাকারে আছে না এখানে। তো বলো এ বি যদি গুণাকারে হয় তাহলে গুণফলের মাত্রা কত হবে, এই 4 আর এই 4 বাদ যাবে, যেহেতু মিলে গেছে গুণ করা যাবে, তাহলে 4 বার বাকি থাকে 5/5। তাহলে এ বির মাত্রা থাকে, এ বির মাত্রা থাকে 5/5, তার উপর আছে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ করলে এই পাশ এইখানে আসবে, এই পাশ এইখানে যাবে, তার মানে সেক্ষেত্রেও তোমার 5/5 থাকে। তারপরে তোমার গুণ হবে সি এর মাত্রাটা। তাহলে বলো ভাই সি এর মাত্রাটা কত, সি এর মাত্রা হচ্ছে আমার 5/3। এক্ষেত্রে সি এর মাত্রা হচ্ছে 5/3। তো দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু মিলে গেছে। তাইলে তুমি একটা কাজ করবা, এই দুইটা বাদ দিয়ে দেওয়া। বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটাই হচ্ছে তোমার এই রেজাল্টের মানে মাত্রাটা আর কি, ওই গুণফলটার মাত্রাটা 5/3। তাহলে দেখো 5/3 কোথায় আছে, 1 নম্বর আছে, তাহলে 1 নম্বর হবে তোমার কোশ্চেনের অ্যান্সার। এবারে তুমি একটু দেখো এই কোশ্চেনটা কি বলছে, একটা ম্যাট্রিক্স দিচ্ছে এ 3/3 ক্রমের, এটা হচ্ছে 3/3, এটা ম্যাট্রিক্স আছে, এটার মাত্রা কত 3/2। ঠিক আছে, তিনটা সারি দুইটা কলাম, তাহলে 3/2। তাহলে এ প্লাস বি কত দেখো, এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/2। তাহলে মাত্রা কি মিলছে, যদি মাত্রা মিলে থাকে তাহলে যোগ বা বিয়োগ করা যাবে। যদি মাত্রা না মিলে বা ক্রম যদি না মিলে তাহলে কিন্তু ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে মাত্রা যেহেতু মিলে নাই তাহলে এই যোগটা করা কি ভাইয়া অসম্ভব। আশা করি বুঝতে পারছো।
তাহলে তোমরা আমাকে একটু জবাব দাও যে এইখানে সাপোজ একটা ম্যাট্রিক্স আছে 3 4, আর একটা ম্যাট্রিক্স এইখানে আছে 2 1 5। এই দুইটা ম্যাট্রিক্স কি গুণ করা যাবে? দেখো ভাই যাবে কিনা। এইটার মাত্রা কত? সারি আছে দুইটা, 2/1, ঠিক আছে, 2/1। এই ক্ষেত্রে তোমার সারি কত? সারি হচ্ছে কত? একটা, আর কলাম হচ্ছে 3টে, তাইলে 1/3। দেখো এই ক্ষেত্রে কলম, এই ক্ষেত্রে সারি মিলে গেছে, তাইলে এইটা গুণ করা যাবে। গুণফলের মাত্রা কত হবে? 2/3, মানে যেটা অবশিষ্ট থাকে সেইটাই। এই হচ্ছে তোমার এই টপিকের আন্ডারে আমি প্রশ্নগুলো সলভ করাই দিলাম, বেসিকটা ক্লিয়ার করে দিলাম। এভাবে আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে শেষ করে ফেলবো, আর কয়েকটা টাইপ আছে, এরপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এবং তোমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, এবং ইউনিভার্সিটিতে এইসব কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। ইনশাল্লাহ তুমি খুব ভালো একটা মার্ক এই ম্যাথে তুলতে পারবা যদি আমার এই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি তুমি করতে থাকো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। এবারে আমরা দেখব টাইপ 4। টাইপ 4-এ আছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক। এই নির্ণায়কের অনুরাশি সহগুণকের বেসিকটা আমরা আগে দেখব, তারপরে এর আন্ডারে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো দেখো, শুরুতে আমরা একটা ম্যাট্রিক্স বা সরি একটা নির্ণায়ক লিখে রাখছি, ঠিক আছে। এ হচ্ছে একটা নির্ণায়ক। এই নির্ণায়কের অনুরাশি আর সহগুণক কিভাবে বের করে এইটা বুঝলেই ভাইয়া তুমি এই টপিকটা একদম ফুললি বুঝতে পারবে, কোনো সমস্যা থাকবে না। তো আগে একটু নির্ণায়কের ভুক্তিগুলোর পরিচয় জানা লাগবে। যেমন আমি যদি বলি যে এই 1-এর অবস্থান কত, দেখো 1 কিন্তু প্রথম সারির প্রথম কলামে আছে, তাইলে এই 1-এর পরিচয় হচ্ছে 1,1তম ভুক্তি। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে 8-এর পরিচয় কত? 8-এর পরিচয় কত? যেই পরিচয়টা দিলে মানুষ বুঝতে পারবে যে 8 হচ্ছে, মানে এই তম ভুক্তিটা হচ্ছে 8। তো 8-এর পরিচয় হচ্ছে, দেখো ভাইয়া, এই 8 কততম সারিতে অবস্থিত? 8 কিন্তু তৃতীয় সারিতে অবস্থিত। আর কততম কলমে অবস্থিত? 8 কিন্তু দ্বিতীয় কলমে অবস্থিত। তাইলে এই 8-এর পরিচয় হচ্ছে 3,2তম ভুক্তি। আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এবারে আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি যে এই 9-এর পরিচয় কত, মানে 9-এর অবস্থানটা কত, তাহলে তুমি কি বলবা? সারি সংখ্যাকে হিসাব করবা যে 9 কততম সারিতে আছে? তৃতীয় সারিতে আছে। কততম কলমে আছে? তৃতীয় কলমে আছে। তাহলে 9-এর পরিচয় হচ্ছে 3,3তম ভুক্তি। তো আশা করি এই তোমরা অবস্থানটা বুঝতে পারছো। এবার অনুরাশি বের করার সময় একটা জিনিস মাথায় রাখবা, যেই ভুক্তিটার অনুরাশি তুমি নির্ণয় করবা ওই ভুক্তি বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দেবা, তারপরে যেটা থাকে ওইটি হচ্ছে ওর অনুরাশি। যেমন আমি যদি বলি যে 9-এর অনুরাশি, ঠিক আছে, 9-এর অনুরাশি কত, এটা যদি তোমাদের জিজ্ঞেস করি তাহলে কত হবে তোমরা বলো ভাই? এই 9-এর এইটা চাইছি আমি, তো এই কলম বাদ, এই সারি বাদ, তাহলে কি থাকে? 1,5,2,7, 1,5,2,7। এইটা হচ্ছে ভাইয়া 9-এর অনুরাশি। তো এখান থেকে যদি মান বের করতে বলে তো জাস্ট সিম্পলি বের করবে এইভাবে যে 7 মাইনাস 5 দুগুণে কত? 10 সমান কত? -3। আশা করছি তোমরা অনুরাশির ব্যাপারটা একদম ক্লিয়ার। এবার তোমরা আমাকে বলো তাইলে যে এই 7-এর অনুরাশি কত হবে? 7-এর অনুরাশি কত হবে বলতে পারো তোমরা? দেখো 7-এর অনুরাশি বের করার সময় এই 7 বরাবর এই সারি বাদ দিয়ে দিব, এই কলম বাদ দিয়ে দিব, তাহলে কি অবশিষ্ট থাকে? এই সারি এই কলম বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে 1,4,3,9। তাহলে 1,4,3,9 এইটা আমার অবশিষ্ট থাকে এই ম্যাট্রিক্সটা। তো এইটা কি করবো তোমরা? আর গুণ করে দিবা। আর গুণন করলে মান বের হয়ে যাবে যে 9 9 3 4 12, মানে 9 - 12 সমান -3। তো এর অনুরাশিও কিন্তু আমরা পাইছি -3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি সহগুণকের ক্ষেত্রে। মনে রাখবা সহগুণক হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। সহগুণক কি ভাইয়া? চিহ্নযুক্ত অনুরাশি। সেই চিহ্নটা কি হবে মনে রাখবা? -1 এর উপরে আর প্লাস সি থাকবে। আর মানে হচ্ছে রো সংখ্যা, সি মানে হচ্ছে কলাম সংখ্যা, ইনটু অনুরাশি। অনুরাশি এইটা হচ্ছে ভাই সহগুণক। তাহলে সহগুণক কি? চিহ্নযুক্ত অনুরাশি। চিহ্নটা কি হবে? -1 এর পাওয়ার হবে আর প্লাস সি। এই আর প্লাস সি এর ভ্যালু যদি জোর হয় তাহলে তো তোমার এটা প্লাস হবে, আর যদি বিজোড় হয় তাহলে কি মাইনাস হবে। কারণ কি, কোনো একটা মাইনাস সংখ্যার উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা রয়ে যায়, আর যদি পাওয়ারটা জোর হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো আমরা একটু এক্সাম্পল দেখি। এখানে 9-এর অনুরাশি আমরা বের করছিলাম, এবার 9-এর সহগুণক একটু বের করি। 9-এর সহগুণক তো কি বলছি ভাইয়া? সহগুণক আর অনুরাশি
একই, জাস্ট একটা চিহ্নে জাস্ট আলাদা, চিহ্নটা জাস্ট আলাদা। তো 9 এর সহগুণক কিভাবে বের করবা? ওর অনুরাশিটা সেম থাকবে, কি আছে 1 5 2 7। 9 এর অনুরাশি হচ্ছে এইটা, তার আগে একটু চিহ্ন বসাইতে হবে তোমার। চিহ্ন কিভাবে বসাবো? -1 এর পাওয়ার দেবা আর প্লাস সি। এই 9 এর ক্ষেত্রে ভাইয়া, 9 এর ক্ষেত্রে রো এর মান কত, মানে আর এর মান কত? 3। কারণ কি কত নাম্বার সারিতে আছে? 3 নাম্বার। তাহলে এখানে আমি দেবো 3, একটা প্লাস দেবা। কত নাম্বার কলামে আছে? 6 নাম্বার কলামে আছে, সরি 3 নাম্বার কলামে আছে, 1 2 3। তাহলে এখানেও 3 দেওয়া। তাহলে কি হইলো? -1 এর উপরে আছে 6 গুণ এইটার যে মানটা আছে, তোমরা চাইলে মানটা বের করতে পারো, যে 7 7 5 দুগুণে 10 -3। এটা আমরা অনুরাশি পাইছিলাম, অনুরাশি হচ্ছে -3। তাহলে চিহ্নযুক্ত অনুরাশি হচ্ছে সহগুণক। -1 এর উপরে 6 দিলে কত আসে? +1 আসে, কারণ কি পাওয়ার জোর হইলে প্লাস আসবে। তো এই জায়গায় +1 গুণ -3, মানে রেজাল্ট আসবে -3। অর্থাৎ এই 9 এর অনুরাশিও যা, সহগুণকও কিন্তু তা। এবার তোমরা আমাকে জবাব দিবা যে এই 7 এর সহগুণক কত? 7 এর সহগুণক কত হবে? দেখো এই 7 এর কিন্তু অনুরাশি আমরা বের করছিলাম, 7 এর অনুরাশি ছিল -3। তো সহগুণক কি হবে? চিহ্নযুক্ত অনুরাশি। তাহলে 7 এর ক্ষেত্রে চিহ্নটা কেমন হবে? এটা এইভাবে নেবা, -1 এর উপরে আর প্লাস সি। এটা কত নাম্বার সারি? দ্বিতীয় সারি। কত নাম্বার কলাম? দ্বিতীয় কলাম। তাহলে 2 + 2। তাহলে এক্ষেত্রেও কিন্তু প্লাস আসবে, ঠিক আছে? এর সাথে -3 গুণ আকারে দিয়ে -3 কিন্তু আসবে। অর্থাৎ 7 এরও অনুরাশি যা, সহগুণক তা। 9 এরও অনুরাশি যা, সহগুণক তা। এভাবে তোমরা প্রত্যেকটা ভক্তির জন্য ধরে ধরে আলাদা করতে পারবা। আশা করি এই অনুরাশি আর সহগুণকের কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার। এবার ইউনিভার্সিটিতে এই টাইপটা থেকে কি ধরনের কোশ্চেন হয় আমরা একটু দেখি। তো দেখো ভাইয়া, এইখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে নির্ণায়কটির 1,3 তম ভক্তির অনুরাশি 2 হলে x এর মান কত? তাহলে 1,3 কোনটা? 1,3 হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম। তাহলে প্রথম সারি হচ্ছে এইটা। এই প্রথম সারির তৃতীয় কলামে কোনটা? এই যে এইটা। তার মানে প্রথম সারির তৃতীয় কলাম, এটা কোনটা পড়ে? এই যে 6 পড়ে। তাহলে 6 এর অনুরাশি যদি 2 হয়, তাহলে x এর মানটা আমাদের বের করতে বলছে। তো 6 এর অনুরাশি কোথায় আগে এইটা একটু আমরা দেখি। 6 এর ক্ষেত্রে এই লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে, তারপর বাকি থাকে কি? 5 2 x 2। এইটা কিন্তু আমাদের এই নির্ণায়কটা থাকে। তো এটা একটু মান নির্ণয় করো তোমরা। বলছে এইটা সমান সমান, অর্থাৎ এই অনুরাশি সমান সমান 2। কি বলছি ভাইয়া? এই অনুরাশি সমান সমান 2। তো এইখান থেকে একটু আর্গুমেন্ট করো। 5 দুগুণে কত? 10 মাইনাস 2x ইকুয়াল টু কত ভাইয়া? 2। তাইলে আমি ওই পাশে 10 পাঠাই দিই, তাহলে 2x ইকুয়াল টু থাকে 10 মাইনাস 2 মানে কত? 8। সুতরাং x ইকুয়াল টু কত ভাইয়া? 4। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এইখানে বলছিল যে আমার x এর মান কত, তো অনুরাশি সমান সমান 2 বলা আছে। তো ওই 1,3 তম অনুরাশি, মানে 1,3 তম যে ভক্তিটা আছে, ওই 1,3 তম ভক্তি হচ্ছে 6। 6 এর অনুরাশি সমান সমান 2 হলে x এর মান কত ওইটা লেখা 2 দিয়ে দিলাম, তারপর আর গুণন করে x এর ভ্যালুটা আমরা বের করে দিলাম। তারপরেরটা একটু লক্ষ্য করো। বলছে নির্ণায়কটির 0 এর সহগুণক 9 হলে x এর মান কত? তো 0 কোনটা? এইটা। এইটার সহগুণক যদি কত হয় ভাইয়া? 9 হয়, তাহলে x এর মান কত? তাহলে এই বরাবর এই বরাবর আমার সারিটা বাদ যাবে, এই বরাবর আমার কলমটা বাদ যাবে। এবং তোমার এটার সহগুণক বলছে 9। তাহলে -1 টু দি পাওয়ার কত? এটা প্রথম সারির দ্বিতীয় সারির প্রথম কলাম। তাহলে 2 + 1 2 + 1, দ্বিতীয় সারির প্রথম কলাম 2 + 1। আর এইটার সহগুণক তো বলছে, তাহলে এই জায়গায় অনুরাশিটা আমি লিখি যে চিহ্নযুক্ত অনুরাশি। অনুরাশি কত হয়? 3 3 x 1 - x 3 3 x 1 - x। এই জায়গায় জাস্ট একটা মাইনাস থাকে। আর এটার ভ্যালু কত আসে দেখো? 3 - 3x, সূত্রের -3x ইকুয়াল টু কত ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে 9। কারণ এইটার ভ্যালু বলে দিছে আমাদের, যে সহগুণকের মানটা হইতেছে 9। তো এবার তুমি একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করতে হলে তোমাকে জাস্ট এইভাবে করতে পারো যে 3 - 6x 3 - 6x ইকুয়াল টু কত? -9। তাহলে এখানে -6x ইকুয়াল টু কত? -9 - 3 মানে কত? -12। সুতরাং x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু আসলে ভাইয়া 2। তো এই যে দেখো, অনুরাশি আর সহগুণক থেকে এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইউনিভার্সিটিতে প্রতি বছর আসে, তোমাদেরও আসবে।
তো এই কনসেপ্ট দুইটা ক্লিয়ার আশা করি হইছো তোমরা, অনুরসী কি সহগুণক কি। এবারে আমরা নেক্সট টপিকে চলে যাব। এবারে আমরা দেখবো এই ম্যাট্রিক্সের টাইপ নাম্বার 5, ব্যতিক্রমী, অব্যতিক্রমী ও বিপরীত ম্যাট্রিক্স। তো আমরা শুরুতেই এই তিনটা ম্যাট্রিক্সের বেসিকটা আমরা খুব সুন্দরভাবে জেনে নিব, তারপরে ওই বেসিক থেকে আমরা কি করবো ভাইয়া, ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলোর সলভ করব। তো শুরুতে আমরা বেসিকটা জেনে নিই। ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি বলছি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলা হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। আমি যদি এইভাবে একটা ম্যাট্রিক্স লিখি, সাপোজ এইখানে আছে 1 2, এইখানে আছে 2 আছে, আর এইখানে আছে 4, এই একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এক্সাম্পল হিসেবে। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? মান কিভাবে বের করে? মুখ্য কর্ণ বরাবর গুণফল মাইনাস এই মাধ্যমিক বা গৌণ কর্ণ বরাবর গুণফল। এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের জন্য। তো দেখো ইকুয়াল টু দিলাম, তাহলে কি 4 অক্ষে 4 মাইনাস 2 দ্বিগুণে কত 4 সমান সমান কত আসবে? 0। অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 আসবে ওই ম্যাট্রিক্সের কি বলা হয়? কি ভাইয়া? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা 0 হবে না, 0 বাদে অন্য যে কোনো কিছু হইতে পারবে, তাকে বলা হয় কি ভাইয়া? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন একটা ম্যাট্রিক্স যদি আমি লিখি এইভাবে যে 2 4 3 1, এখানে দেখো এটার মান কত আসে? 2 অক্ষে 2 মাইনাস 3 4 12 সমান কত? -10। তো দেখো এই ম্যাট্রিক্সের ভ্যালু আসছে -10, তার মানে এটা কি 0 আসে না, তাহলে নিশ্চয়ই এটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা তোমরা বুঝতে পারছো। এবারে আসবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্টকাট নিয়ে, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের শর্টকাট। 2/2 ম্যাট্রিক্স দিয়েই ভাই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে। তোমাকে 3/3 ম্যাট্রিক্স দিয়ে কখনো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলবে না ভার্সিটি এডমিশনে, কারণ কি অনেক বড়, তোমরা করছো এইচএসসি তে খুব লং প্রসেসে। তো 2/2 ম্যাট্রিক্সের শর্টকাট অ্যাপ্লাই করে কিন্তু তোমরা কি করতে পারো, ওই ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারো, বা বিপরীত ম্যাট্রিক্সটা তোমরা কিন্তু শর্টকাটের সাহায্যে বের করে ফেলতে পারো। তো শর্টকাট একটু লক্ষ্য করো। এই একটা ম্যাট্রিক্স আছে আমার, প্রথম ভক্তিটা এ, দ্বিতীয় এইটা হচ্ছে সি, তারপর বি, তারপর কি ডি। এটা ইনভার্স ম্যাট্রিক্স সমান হবে 1 এই ম্যাট্রিক্সটার মান। এই মানটা কিভাবে বের করবা? এডি মাইনাস বিসি কইরা, এডি মাইনাস বিসি কইরা, অর্থাৎ 1 থাকবে উপরে, নিচে থাকবে কি এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান, তারপর অ্যাডজয়েন্ট অফ এ। এই অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়ের একটা সুন্দর শর্টকাট নিয়ম আছে, মনে রাখবা। কিভাবে বের করবা? এই ডিটারে পাঠাবা এই এ এর কাছে, এই এটারে পাঠাবা এই ডি এর কাছে, অর্থাৎ এই ভক্তিটা পাঠাবা এই জায়গায়, এই ভক্তিটা পাঠাবা এই জায়গায়। আমি একটু দিয়ে দিই, এইটা পাঠাবা এই জায়গায়, এইটা পাঠাবো কোন জায়গায়? এই জায়গায়। তারপরে এই পাঠাইলাম আমি এর জায়গায় ডি নিলাম, ডি এর জায়গায় এ আনলাম। তারপর কি করছি? এইটারে চিহ্নের পরিবর্তন করে দেবো। এই জায়গায় প্লাস থাকলে মাইনাস দিয়ে দেবা, মাইনাস থাকলে প্লাস দেবা, এই জায়গায় তোমার প্লাস থাকলে মাইনাস দিয়ে দেবা। তো এইভাবে চিহ্নের পরিবর্তন আমি করে ফেললাম। তারপরে এইটা দ্বারা গঠিত যে ম্যাট্রিক্সটা হয় সেইটি হচ্ছে কি ভাইয়া? ইনভার্স ম্যাট্রিক্স। প্র্যাকটিস করাইলেই বুঝতে পারবা খুব ভালোভাবে। তারপরে বিপরীত ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে ভাই? বিপরীত ম্যাট্রিক্সের কয়েকটা বৈশিষ্ট্য আছে, একটু বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য রাখো। যে এ ইনভার্সের উপর যদি আবার ইনভার্স করো, অর্থাৎ একটা ম্যাট্রিক্সে তুমি যদি 2বার ইনভার্স করো বা বিপরীত করো, তাইলে ঘুরে ফিরে ওই আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসবে। তারপরে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপর যদি ইনভার্স করো, তাহলে যে রেজাল্টটা পাবা ওইটা হচ্ছে এ ইনভার্সের উপরে ট্রান্সপোজ করলে যা হয় সেইটা। তারপরে দুইটা ম্যাট্রিক্স যদি গুণাকারে থাকে, তার বাইরে যদি আরেকটা ইনভার্স ম্যাট্রিক্স গুণাকারে থাকে, তাহলে ইনভার্সে আর ইনভার্স ছাড়াটা কাটাকাটি যাবে, বাকি যে ম্যাট্রিক্সটা থাকে সেটা হবে কি? অ্যান্সার। তারপরে এইটা যেটা আছে, দুইটা ম্যাট্রিক্সের গুণফলের যদি ইনভার্স করো, তাহলে তাদের উপরে আলাদা আলাদা ভাবে ইনভার্সের গুণফল আকারে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে দ্বিতীয়টা হবে প্রথমে। জাস্ট এই সূত্রকটার দিকে একটু মানে লক্ষ্য রেখে একটু মনে রাখার চেষ্টা করি এই সূত্রকটা, তাহলেই হবে। তো তারপরে আমরা চলে যাব এই ম্যাথ সলভে, ঠিক আছে? ম্যাথ সলভটা আমরা এবার করব এই বেসিক থেকে, মানে অর্জিত যে বেসিক আছে এই অর্জিত বেসিকের সাহায্যে আমরা ম্যাথগুলো সবগুলো সলভ করবো আমরা। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে? পি এর কোন মানের জন্য p+4 8 2 p-2 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তো কোন মানের জন্য ব্যতিক্রমী হবে ভাইয়া? আমরা জানি যদি ব্যতিক্রমী হতে হয় তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে কত ভাইয়া? 0। তাইলে আমরা একটু নির্ণায়কের ভ্যালুটা যদি বের করি, এইভাবে আসে না? p+4 ইন্টু p-2, এই দুইটার গুণফল -4, মানে 8 দুগুণে কত হয়? 16 ইকুয়াল টু কত লেখা যায়? 0 লেখা যায়। কারণ কি বলছে? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। তো ব্যতিক্রমী হতে হলে এই দুইটার মানে গুণফল
তারপরে মাইনাস দিয়া ওই দুইটার গুণফল সমান 0 লেখা যায়। এখান থেকে তুমি পি এর ভ্যালুটা নির্ণয় করবা। কিভাবে করবা? প্রথমে পি আর পি গুণ করো, পি গুণ করলে কত হয়? পি স্কোয়ার। আর পি এর সাথে -2 গুণ করলে হয় -2p, তারপরে +4p -8 -16 ইকুয়াল টু কত হয়? 0। তারপরে পি স্কোয়ার -2p আর +4p, তো থাকে +2p। 8 আর 16 কত ভাইয়া? 8 আর 16 হচ্ছে 24, -24 ইকুয়াল টু কত? 0। এবার এটা তোমরা কি করবা? মিডল টার্ম করবো। মিডল টার্ম কেমনে করবা? এমন ভাবে ভাঙাবা যাতে আসলে গুণ করলে 24p স্কোয়ার -24p স্কোয়ার আসে, এবং যোগ বা বিয়োগ করলে কত আসে ভাইয়া? যোগ বা বিয়োগ করলে +2p আসে। তো একটু ভাঙাই আমরা। এইভাবে লিখতে পারি যে পি স্কোয়ার +6p -4p -24 ইকুয়াল টু 0। 4 ছক 24, তারপরে 6 থেকে 4 গেলে 2 থাকে। ঠিক আছে, আমাদের পি স্কোয়ার -6p, পি স্কোয়ার +6p থেকে পিটা কমন গেলে থাকে কি? p +6, এখান থেকে -4 যদি কমন দেয় তাহলে থাকে p +6। সুতরাং এখান থেকে পি এর ভ্যালুটা পাওয়া যায়, একটা পাওয়া যায় +4 আর একটা পাওয়া যায় -6। +4 -6 কোথায় আছে? +4 -6 এই নাম্বার আছে। তাহলে এই নাম্বার হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। জাস্ট ওই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে ইনভার্স ম্যাট্রিক্স, মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে গুণফল, মানে নির্ণায়কের ভ্যালু যে 0 হয়, ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এই কোশ্চেনটা কি করলাম ভাইয়া? সলভ করে দিলাম। এবারে আমরা করব 2 নম্বরটা, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ ইনভার্স এর মান কত, মানে এ ইনভার্স ম্যাট্রিক্সের চাইছে। তো এটা করার টেকনিকটা কি মনে আছে ভাইয়া? তো শুরুতে আমরা কি করব? এভাবে লিখে দেব এ ইনভার্স ইকুয়াল টু 1/, এ ম্যাট্রিক্সের ভ্যালু তার সাথে গুণাকারে থাকবে কি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্র ঠিক আছে, তো আমরা একটু মানটা বের করে দেখি তো কত আসে। 4টা 32 আর কত মাইনাস কত আসে ভাইয়া? এ ইনভার্স এ মডুলাস ইকুয়াল টু 4টা কত 32, তারপরে সূত্রের মাইনাস, তারপরে মাইনাস হবে এখানে প্লাস, 5 ছক কত 30। 32 থেকে ভাইয়া 30 গেলে থাকে কত? 2 থাকে। 32 থেকে 30 গেলে কত থাকে? 2 থাকে। তো মনে রাখবে একটা জিনিস, যে এই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু যদি 0 হইতো তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের কোনো মান থাকতো না, বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাইতো না। যদি 0 হইতো এই জায়গায়, তাহলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাইতো না। যেহেতু এই নির্ণায়কের মান 0 আসে না, তার মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল। তো আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার জাস্ট অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা দরকার আমাদের। আমরা ডাইরেক্টলি লিখে দিই 1/2, মানে এই সূত্র অনুযায়ী এ মডুলাস বা এ নির্ণায়কের মান বসাইলাম কত? 1/2। তারপরে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কিভাবে? ওই যে শর্টকাট শিখাইলাম, এই দুইটা জাস্ট জায়গা পরিবর্তন করবে। 4 যাবে 8 এর কাছে, 8 আসবে 4 এর কাছে, তাহলে এখানে 4 নিলাম, ওই 8 পাঠাইলাম 4 এর কাছে। আর এই জায়গায় দেখো ভাইয়া চিহ্নের পরিবর্তন করতে হবে, মানে একটা এক্সট্রা মাইনাস দিতে হবে। একটা এক্সট্রা মাইনাস দিলে মাইনাস মাইনাসে +6 হয়ে যায়, এই জায়গায় আরেকটা এক্সট্রা মাইনাস দিলে মাইনাস মাইনাসে +5 হয়ে যায়। তো এইটা কোন অপশনে আছে? ঠিক আছে ভাইয়া, এইটা কোন অপশনে আছে সেই অপশনটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো এই সি নাম্বারে কিন্তু হুবহু এই অপশনটা আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোন ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নেই? তো একটু আগেই বলছি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 তার ইনভার্স ম্যাট্রিক্স নেই। কি বলছি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 তার ইনভার্স ম্যাট্রিক্স নেই। তাহলে দেখো এই যেটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, 2 দুগুণে কত? 4, মাইনাস 4 কত? 4। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু কত? 0। তাহলে এই ম্যাট্রিক্সটার আমার বিপরীত ম্যাট্রিক্স নাই। তো এরই মাধ্যমে আমাদের এই টাইপ 5টাও শেষ হয়ে গেল। তারপরে আরো 2-1টা টাইপের মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে ক্লাসটা করো আর ভিডিওটাতে একটা এখনই লাইক দিয়ে দাও। এবারে আমরা দেখবো টাইপ 6 আছে নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত। তো ভাইয়েরা, নির্ণায়ক এইচএসসি তে যতটা কঠিন, এডমিশনে কিন্তু ততটাই সহজ। কেন বলছি এই কথাটা এখনই বুঝতে পারবে। তো নির্ণায়কের কিছু বেসিক ধারণা আমরা নিব। তো দেখো একটা কথা মাথায় রাখবা, যদি কোনো একটা নির্ণায়কের সবগুলো, মানে একটা সারির বা একটা কলামের সবগুলো উপাদান যদি 0 হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কত হবে ভাইয়া? 0। এই নির্ণায়কের ভ্যালু কেন 0, বা এই নির্ণায়কের মান কেন 0? কারণ
একটা কলাম আমরা দেখতেছি যে সবগুলো উপাদান, ওই কলামের সবগুলো উপাদানের মান 0, এই কারণে এই নির্ণায়কের মানও কিন্তু 0 ভাইয়া। আবার এই নির্ণায়কের যদি যে কোনো একটা সারির ভ্যালু 0 হইতো, যে কোনো একটা সারির সবগুলো ভ্যালু যদি 0 হইতো, তাহলে কিন্তু তোমার এই নির্ণায়কের মান তাহলেও 0 হইতো। আবার কোনো একটা নির্ণায়কের যদি দুইটা সারি বা দুইটা কলাম, কি বলছি ভাইয়া, কোনো একটা নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম দেখতে যদি একই রকম হয়, তাহলে ওই নির্ণায়কের মানও কত ভাইয়া? 0। এইটা কেন 0? দেখো 1 2 5 1 2 5 দুইটা জায়গায় আছে না, দুইটা সারিতে আছে না, অথবা দুইটা কলামেও যদি থাকতো, তাহলেও আমার রেজাল্ট আসতো কত? 0। কি বলছি ভাইয়া, যদি কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা দুইটা কলাম দেখতে একই রকম হয়, মানে ভ্যালুগুলো যদি একই হয় দুইটা সারি বা দুইটা কলামের, ওই নির্ণায়কের মান কত? 0। সেখানে এবিসি থাকুক বা ক খ গ দিয়ে থাকুক, যাই থাকুক না কেন, ওই নির্ণায়কের ভ্যালু আসবে কত ভাইয়া? 0। এবারে আর একটা কনসেপ্ট একটু মাথায় রাখো, ক্রমিক সংখ্যা দ্বারা যদি 3/3 একটা ম্যাট্রিক্স গঠন করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের ভ্যালু কত আসবে ভাইয়া? 0 আসবে। তুমি এই ম্যাট্রিক্সটা বিস্তার না করেই ডাইরেক্ট তুমি চোখ বন্ধ করে তুমি অ্যান্সার বলে দিতে পারবা যে এই ম্যাট্রিক্সের মান হচ্ছে 0। কারণ কি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে ক্রমিক সংখ্যা আকারে আছে উপাদানগুলো, তো এই নির্ণায়কের ভ্যালু কত? 0। এবারে আমরা এই অর্জিত বেসিক থেকে এই কোশ্চেনগুলো সলভ করব, যেগুলো ইউনিভার্সিটিতে বিগত বছরে কিন্তু আসছে ভাইয়া। প্রথম প্রশ্নটা একটু দেখো ভাইয়া, একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের মান কত সেটা বের করতে বলছে। তো তোমাকে আমি একটা কথা বলি, যদি কখনো দেখো যে পরীক্ষার হলে নির্ণায়ক দিয়ে বলছে মান কত এবং ওই জায়গায় 0 আছে অ্যান্সার, তো তুমি চোখ বন্ধ করে 0 তাকাই দিতে পারো, এইটুক রিস্ক নিতে পারো। কারণ 99% ক্ষেত্রে পরীক্ষায় যে নির্ণায়কগুলো দেয়, এই নির্ণায়কের ভ্যালু থাকে কত ভাই? 0 থাকে। ঠিক আছে, তো যাই হোক আমরা একটু এটা নিয়ম অনুসারে সলভ করি। তো এখানে দেখতে পাচ্ছি বিসি আছে, সি আছে, এ বি আছে, অর্থাৎ এর ভিতরে এ নাই, এটার ভিতরে নাই বি, এটার ভিতরে নাই সি। তো আমি এটা কাজ করি, তিনটে কলামে আমি যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করি। তাহলে এই কলামটা যদি এ দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যায় এ বি সি, এইটা হয়ে যায় এ আর এ কাটাকাটি গিয়ে 1, এইটা হয়ে যায় এ স্কোয়ার। আবার এই কলামটা যদি বি দিয়ে গুণ করি, তাহলে এটাও হয়ে যায় এ বি সি, এইটা হয়ে যায় 1, এইটা হয়ে যায় ভাইয়া বি স্কোয়ার। এই কলামটা যদি আমি সি দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যায় এ বি সি, এটা হয়ে যায় 1, এটা হয়ে যায় সি স্কোয়ার। তো এইখানে আমি কি করছি ভাইয়া? এবিসি দ্বারা তিনটে কলামটা গুণ করছি, তাইলে নিচে আমি এবিসি নিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য, উপরে আছে 1। এবার আমি কি করতে পারি, এই নির্ণায়কটা থেকে আমি এবিসিটা কমন নিতে পারি। কমন নিলে বাহিরে চলে আসবে এবিসি। এবিসি যদি বাহিরে চলে আসে, তাহলে এইগুলো সব কি হয়ে যায়? 1 হয়ে যায়। এগুলো তোমরা জানো, কারণ তোমরা এইচএসসি তে পড়ছো টুকটাক। 1 1 1। একটু আগেই বলছিল ভাইয়া, কোনো একটা নির্ণায়কের যদি দুইটা সারি অথবা দুইটা কলামই একই রকম দেখতে হয়, তাহলে ওই নির্ণায়কের ভ্যালু কত? 0। দেখো এই সারি এই সারি দেখতে একই রকম না, সবগুলোর মান 1, তাইলে এই নির্ণায়কের ভ্যালু কত আসবে? 0। অর্থাৎ 0 হচ্ছে ভাইয়া এই নির্ণায়কের মান। আশা করি এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারছো। তারপরে আরেকটা নির্ণায়ক দিয়ে রাখছি আমি, ওই যে ক্রমিক সংখ্যা দ্বারা গঠিত একটা নির্ণায়ক, এটা তোমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এইটার ভ্যালু হচ্ছে 0। তো এই ছিল নির্ণায়ক সংক্রান্ত। এবার তোমরা একটু টুকটাক প্র্যাকটিস করলে বুঝতে পারবে। আর কিছু বইয়ে যে গুরুত্বপূর্ণ নির্ণায়ক দেওয়া আছে তোমরা করছো, ওইগুলোর মানে মানগুলো একটু মুখস্থ করে নিতে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই 0 আসবে, কিন্তু দুই একটা 0 আসে না, 4 এবিসি বা 3 এবিসি বা শুধু এবিসি আসে। তো ওইগুলো একটু মুখস্থ করে নিলেই তোমরা এই কভার করতে পারবে এটা। এবারে আমরা দেখব টাইপ নাম্বার 7। এই টাইপ 7-এ আছে এক্স ওয়াই এর মান নির্ণয় সংক্রান্ত। ভাইয়েরা তোমাদের দেখবা যে কয়েকটা ইকুয়েশন দিয়ে দেয়, দুই একটা বা তিনটা, দুইটা ইকুয়েশন দিয়ে বলে যে এক্স ওয়াই এর ভ্যালু কোনটা। আবার ম্যাট্রিক্সের মধ্যে এক্স ওয়াই থাকে, সেটা গুণ টুন করার পরে তারপর বলে এক্স ওয়াই এর মান কোনটা। তো এই এক্স ওয়াই রিলেটেড কোয়েশ্চেনগুলোর সলভ আজকে করাবো। তো বেসিকটা আমরা আগে একটু জেনে নিই। দেখো, মানে কোনো একটা সমীকরণ সমাধান করার দুইটা পদ্ধতি আছে, মানে পপুলার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে কি প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা কি অপনয়ন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতিতেও তুমি এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারো, অপনয়ন পদ্ধতিতেও তুমি এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। তারপরে ক্রেমারের সূত্র দিয়ে তোমার এক্স ওয়াই এর ভ্যালু বের করা যায়, তারপর আর গুণন পদ্ধতিতে করা যায়। তো তোমাদের এই ম্যাট্রিক্স নির্ণায়কের ভিতরে লাস্ট একটা টাইপে আছে বা একটা কোশ্চেন আছে, তোমরা ইন্টারে হয়তো করে আসছো, যে ক্রেমারের সূত্রের সাহায্যে কোনো একটা সমীকরণকে সমাধান করে এক্স ওয়াই জেড এগুলোর মান বের করা। তো সেক্ষেত্রে তো তোমরা অপনয়ন প্রতিস্থাপন ক্লাস 8 থেকে পড়ছো, ওটা তোমরা জানো। তো এই ক্রেমারের সূত্রের সাহায্যে যে মান নির্ণয় করা হয়, সেটা কিভাবে করা হয়? প্রথমে ওই সমীকরণগুলো থেকে ডি বের করা হয়। আমি একটু পরে এক্সাম্পল এখানে দেখাবো। তারপরে ডিএক্স বের করা হয়, ডিওয়াই বের করা হয়, তারপরে এক্স ইকুয়াল টু কি ডিএক্স ডিভাইড বাই ডি, ওয়াই ইকুয়াল টু কি ডিওয়াই ডিভাইডেড বাই ডি।
তো জাস্ট আমি বললাম সূত্রের নিয়মটা কি কিভাবে করা হয়। তো এবার আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখবো। তো দেখো, এই একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, এক্স আর একটা ম্যাট্রিক্স, এবং একটা শর্ত বলছে যে এ এক্স ইকুয়াল টু বি, এ এক্স ইকুয়াল টু বি যদি হয় তাহলে ক্রেমারের সূত্র মতে এক্স কমা ওয়াই কত। তো মনে রাখবা, ক্রেমারের সূত্র দিয়ে করো বা প্রতিস্থাপন পদ্ধতিতে করো বা অপনয়ন পদ্ধতিতে করো, তুমি যদি এক্স এর ভ্যালুটা বের করতে পারো কোনোভাবে, তাহলে সব ক্ষেত্রেই কিন্তু এক্স এর ভ্যালু একই থাকবে, তুমি যে পদ্ধতিতেই করো না কেন। তোমার কাছে যেটা সহজ লাগবে ওই ম্যাথের ক্ষেত্রে ওই রুলসটাই তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই ম্যাথটায় একটু লক্ষ্য করো, কি আছে, এ এক্স ইকুয়াল টু বি আছে। তাহলে আমরা বলতে পারি এই যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এটা আমরা একটু গুণ করি, এ ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্স, তাহলে এর ভ্যালু কত, 4 3, এটা হচ্ছে 2 5, এর সাথে আমাদের গুণ করতে হবে এক্স, এক্স যেটা আছে আর কি, এক্স এখানে ওয়াই। তো গুণ করলে আমরা গুণফল কত পাবো, এই এক্স এর গুণফলটা কত পাবো, মানে এক্স এর ভ্যালুটা কত পাবো, দেখো আর সি বরাবর গুণ হবে, তার মানে এই যে 4 এর সাথে এক্স গুণ হবে, হবে 4x, তারপরে 2 এর সাথে ওয়াই গুণ হয়ে হবে 2y প্লাস 2y, তারপরে 3 এর সাথে x গুণ হয়ে হবে 3x, y এর সাথে 5 এর গুণ হয়ে হবে 5y। এই গুণ তোমরা আশা করি পারো। এইটা এটা কি, ax এর ভ্যালু। এবার বলছে x ইকুয়াল টু b, b এর আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে 6 1, তাহলে এই ax এর ভ্যালু এইটা সমান সমান লেখা যায় b, b কত, 6 1, 6 1, আমরা b এর ম্যাট্রিক্সটা লিখে ফেললাম। এবারে আমরা ওই যে ম্যাট্রিক্সের সমতা করছিলাম না, ওই সমতার নিয়ম অনুসারে আমরা বলতে পারি প্রথম ভক্তি সমান এই পেশের প্রথম ভক্তি, এইটা সমান সমান এইটা। তাহলে আমরা দুইটা সমীকরণ দাঁড় করাইতে পারি, একটা হচ্ছে 4x প্লাস 2y ইকুয়াল টু 6, আর একটা হচ্ছে ভাইয়া 3x প্লাস 5y ইকুয়াল টু 1। এবার এই সমীকরণটা তোমরা ক্রেমারের সূত্র দিয়েও সলভ করতে পারো, অথবা তোমরা চাইলে এটা ওই যে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতেও করতে পারো। তো প্রতিস্থাপন বা অপনয়ন করার জন্য কি করতে হবে, তোমাকে ওয়াই বা এক্স যে কোনো একটা আগে ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করার পরে তারপরে তুমি কি করবা ভাইয়া, এক্স এর ভ্যালুটা তুমি বের করতে পারবা। তো আমরা এটা কি করব, আমরা এটা কিসের পদ্ধতিতে করি, প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে করি বা অপনয়নের সাহায্যে করি। আমরা এটা ক্রেমারেরটা আমরা এটা দেখবো না যে এইটা দিয়ে ক্রেমারের সূত্র, মেইনলি ক্রেমারের সূত্র যদি ইউজ করা মানে করতে চাও সেক্ষেত্রে তোমার দুইটা সমীকরণ লাগবে। তো আমরা এইখান থেকে কিন্তু দুইটা সমীকরণ নিয়ে আসতে পারছি। তো এইটা আমরা অপনয়ন পদ্ধতিতে করি, আর এই দুইটা সমীকরণের সমাধান আমরা ক্রেমারের সূত্র দিয়ে করব। নেক্সট প্রশ্নটা আর কি, তো এইখানে দেখো আমার কি টার্গেট, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা। তো আমি চাইতেছি যে আমার ওয়াইটা না থাকুক কোশ্চেনে, তাহলে 4x প্লাস, দেখো এই 2y 5y এই দুইটা আমি কাটতে চাইতেছি, মানে ওয়াইটা ভ্যানিশ করতে চাইতেছি। তাইলে এইখানে আমি একটা কাজ করতে পারি, প্রথম সমীকরণটারে আমি 5 দিয়ে গুণ করব, দ্বিতীয় সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করব। করলে কি হবে, করলে এই ওয়াই এর সহগগুলো সমান হবে, সেক্ষেত্রে আমি মাইনাস যদি করি তাহলে আমার ভ্যানিশ হয়ে যাবে। তো আমি কি করব, এই 1 নম্বর সমীকরণটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে 4 5 20x প্লাস 10y মানে ইকুয়াল টু 5 6 কত 30, আর এই যেটা আছে সেটা 2 দিয়ে গুণ করি, 6x প্লাস 10y ইকুয়াল টু কত ভাই, ইকুয়াল টু হচ্ছে 2। এবার কি করব, মাইনাস করব, তাহলে যেটা প্লাস আছে ওইটা মাইনাস হয়ে যাবে, 10 হয় কাটাকাটি, 20 থেকে যদি 6 যায় তাহলে আমার থাকে কত ভাইয়া, 14x ইকুয়াল টু 30 থেকে যদি 2 যায় তাহলে থাকে 28। তাহলে সুতরাং x ইকুয়াল টু 28/14 মানে কত ভাইয়া 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে ভাই কত, 2। এবার এই x এর যে মানটা আছে এই মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দাও। আমি এই দ্বিতীয় সমীকরণে বসাই দিই, 3 ইন্টু x এর ভ্যালু 2 পাইছি প্লাস 5y ইকুয়াল টু কত 1, তাহলে 6 প্লাস 5y ইকুয়াল টু 1, তাহলে 5y ইকুয়াল টু 6 গিয়ে মাইনাস হলে -5, সুতরাং y ইকুয়াল টু -1। অর্থাৎ এই সমীকরণের সমাধান হচ্ছে x, y ইকুয়াল টু কত ভাইয়া, 2, -1। এই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এটা কিন্তু চাইলে তোমরা ক্রেমারের সূত্র দিয়েও করতে পারতা। তো এই ম্যাথটা আমি দেখাইলাম জাস্ট এইভাবে। তো দ্বিতীয় যে ম্যাথটা আছে এইখানেও আমার x এবং y এর ভ্যালু বের করতে বলছে, তো এইটাও আমরা ক্রেমারের সূত্রের সাহায্যে দেখবো।
ঠিক আছে, এটা আমরা ক্রেমারের সূত্রের সাহায্যে কিভাবে সলভ করবো এটা একটু দেখো তোমরা। প্রথমে আমার কাজ হইতেছে একটা ম্যাট্রিক্স গঠন করা, অর্থাৎ ডি নির্ণয় করা। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স গঠন করে ডি নির্ণয় করা। ম্যাট্রিক্সটা তোমার এইভাবে করতে হবে গঠন, ডি ইকুয়াল টু ম্যাট্রিক্স বা নির্ণায়ক, স্পেশালি এটাকে নির্ণায়ক গঠন করা লাগে। কত 5, তারপরে এইখানে বসবে এইটার সহগ 2, মানে এক্স এর সহগগুলো এই পাশাপাশি, ওয়াই এর সহগ এই কলমে। আবার যদি জেড থাকতো তাহলে সেক্ষেত্রে এই কলমে বসাইতাম। তাহলে এখানে প্রথমটা আছে 5, এখানে আছে কত 2, তারপরে -3, এখানে আছে কত 5। ঠিক আছে ভাইয়া, তো এই যেটা আমরা বের করলাম এটা হচ্ছে ডি নির্ণায়ক। তো এটা একটু মানটা বের করি, 5 5 কত ভাইয়া 25, আর সূত্রের মাইনাস 3 দুগুণে কত 6, -6 মাইনাস প্লাস, তাহলে 25 আর 6 কত ভাইয়া 31, 31 বের হইছে। তো এবারে আমরা একটা কাজ করব যে dx টা বের করব। কি বের করব ভাইয়া? dx, এখানেই করি, জায়গা সংকট। তাহলে dx ইকুয়াল টু কত হবে ভাইয়া বলো? মনে রাখবা dx করার সময় তুমি যে x অক্ষে মানে x এর যে মানগুলো বসাইছিলা ওই সমান সমান দিয়ে বসাবা তুমি এই সমানের ওই পাশে যে আসে তারে, অর্থাৎ dx তুমি তো x এর সবগুলো এই কলমে বসাইছিলে, এবার এই কলমটা ফাঁকা রাখবা, বাকি যা আছে সেটাকে লেখো -3, তারপরে 5। এই dx এর পরিবর্তে মানে dx নির্ণয়ের ক্ষেত্রে তুমি x এর সহগগুলোর পরিবর্তে বসাবা এই সমানের ওই পাশে যারা আছে তাদের। এখানে 32, আর এখানে কত ভাই? এখানে হচ্ছে 19। এবার এখান থেকে dx সমান কি বলা যায়? 32 গুণ 5 মাইনাস 19 গুণ -3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 19 গুণ 3, তাহলে 32 গুণ 5, এখানে 32 গুণ 5 মাইনাস 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 প্লাস 19 গুণ 3। এই যে এটার রেজাল্ট কত দেয়? সুতরাং dx ইকুয়াল টু 32 গুণ 5 মানে কত? 160 প্লাস 19 গুণ 3 মানে কত? তোমরা বলো 19 গুণ 3। তো 19 গুণ 3 করলে কিন্তু ভাইয়া পাওয়া যায় 57। ঠিক আছে ভাইয়া, 57। এই দুইটা যোগ করলে রেজাল্ট আসে। ঠিক আছে ভাইয়া, তাইলে আমাদের dx এর ভ্যালুটা পাওয়া যায় কত? 217। তো এবার আমরা একই ভাবে dy টা বের করব। ঠিক আছে ভাইয়া, dy, তো dy সমান কি লেখা যায় বলো? dy সমান সমান লেখা যায় যে x এর পরিবর্তে তো আমরা কিছু বসাবো না, এবার বসাবো y কলাম বরাবর। আমরা যে y এর সহগগুলো যে কলামে বসাইছিলাম ওই কলামটা ফাঁকা রাখবো, আর x এর জায়গায় x এর যা ছিল তাই বসাবো। মেইন যে ডি ইসের ভিতরে তোমার x এর জায়গায় x টাই রাখবো 520, আর y এর পরিবর্তে এবার আমরা বসাবো ওই সমানের ওই পাশে যে আছে তা দিয়ে একটা কলাম গঠন করবো আমরা। তাহলে 32 ডিভাইডেড বাই কত? 32 আর নিচে হবে কত? 19। এখানে তুমি কি করবা? বিস্তার করে মানটা বের করবা, অর্থাৎ 5 গুণ 19 মাইনাস 2 গুণ 32। 5 গুণ 19 মাইনাস 2 গুণ 32, তো কত আসে ভাইয়া বলো? 5 গুণ 19 মানে কত? 5 20 কত? 100, 100 থেকে 5 কম, এখানে 95 মাইনাস 2 গুণ 32 মানে কত? 64, 64। তাহলে রেজাল্ট কত পাওয়া যায় তোমরা বলো? 31, সম্ভবত 31 আসে। ঠিক আছে ভাইয়া, তো 31 কিন্তু আমাদের এইখানে আসে dy এর মান। তো আমরা x ইকুয়াল টু কি ফর্মুলা পড়ছি? এই যে dx ডিভাইড বাই d। তাহলে dx এর ভ্যালু কত পাইছি আমরা? dx এর ভ্যালু পাইছিলাম 217 পাইছিলাম। তাহলে dx এর ভ্যালুটা উপরে রাখলাম, আর d এর ভ্যালু কত পাইছিলাম? d এর ভ্যালু পাইছিলাম কিন্তু ভাইয়া 31। d এর ভ্যালু কত পাইছিলাম ভাইয়া? d এর ভ্যালু পাইছিলাম 31। ঠিক আছে, তাহলে এইটা কাটাকাটি দিলে কত হয়? কাটাকাটি দিলে কিন্তু এইটা আসে 7 আসে। ঠিক আছে, এটা আসে 7। আর y এর ভ্যালুটা কিভাবে বের করবো? dy ডিভাইড বাই d। dy এর ভ্যালু কত পাইছি ভাইয়া? dy এর ভ্যালুটা পাইছি আমরা 31, আর d এর ভ্যালু পাইছি কত? ওটাও 31। তাহলে 31/31 মানে হচ্ছে কত? 1। সুতরাং আমাদের বের হয়ে গেল মান দুইটা, x, y ইকুয়াল টু 7,1। আশা করছি তোমরা এই ক্রেমারের সূত্রটাও বুঝতে পারছো, কিন্তু ক্রেমারের সূত্র ওইভাবে লাগে না তোমাদের, কারণ তোমরা চেষ্টা করবা অপনয়ন পদ্ধতিতে সমীকরণটা সমাধান করে ফেলার। তাহলে তোমার ক্রেমারের মাধ্যমে চাক আর যার মাধ্যমেই চাক, তুমি যদি এক্স আর ওয়াই এর ভ্যালু মানে বের করতে পারো, ওই এক্স আর ওয়াই এর ভ্যালু মানে যে প্রসেসই করো একই রেজাল্ট তুমি পাবা। ঠিক আছে, তো এরই মাধ্যমে কিন্তু আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের এই টোটাল চ্যাপ্টারটা শেষ করে দিলাম। তো যারা পেইড বেসে আছো তোমাদের জন্য আবার
ওই যে তোমার ইউনিভার্সিটির ক ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, ওইটা প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে সলভ করাবো। এই ভিডিও আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসবা, তাহলে তোমরা আসলে আরো বেশি ভালো বুঝতে পারবা। বা কোনো সমস্যা থাকলে বা পরীক্ষার আগে তুমি এগুলো দেখলে তোমার অনেক বেশি উপকার হবে। তো যাই হোক, যারা এনরোল এখনো করো নাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও, এনরোল করতে পারবা ইনশাল্লাহ। তুমি যদি ভাইয়া আমার সাথে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করো, তোমার ম্যাথে কেউ আটকাতে পারবে না ভাইয়া। জীবনে তো বহু টিচারের ক্লাস করলা, আমি যেভাবে পড়াই ভাই, অল্পের ভিতরে বেশি বেশি জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করি, তোমার টাইমটাও বেঁচে যায়, তোমার প্রিপারেশন নেওয়ার সময়টা কম থাকলেও তুমি খুব ভালোভাবে কাভার করতে পারো। আমার এই ম্যাথ কোর্সে যদি কেউ ভর্তি হয়, সে এক সপ্তাহের ভিতরে বা 3-4 দিনের ভিতরে টোটাল ম্যাথের প্রস্তুতি কমপ্লিট করতে পারবে। তো নেক্সট ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। আল্লাহ হাফিজ।